আমার মায়ের মুখে শোনা আমার নানার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তেমন লেখাপড়া না থাকার কারণে মা ঘটনার সাল ঠিক মতো বলতে পারেনি, তবে আনুমানিকভাবে বলেছেন আজ থেকে প্রায় 60 বছর আগের ঘটনা, অর্থাৎ 60 ইয়ার্স। আমার নানার ঘটনায় যাওয়ার আগে অন্য একটা ঘটনার কথা বলছি। সেটা মূলত আরিফ ভাইয়ের সাথে ঘটে যাওয়া ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। আপনি আরিফ ভাইয়ের ঘটনা পড়ে শোনানোর পর যত লিসেনার এই ঘটনা শুনেছেন তাদের মধ্যে অনেকেই নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন, এমন ফেসবুকে অনেকেই পোস্ট করেছেন। যথারীতি আমি আমার অফিসের নিয়ম অনুযায়ী নাইট ডিউটি ছাড়া মর্নিং এবং ইভিনিং ডিউটিতে স্টোরি শুনি না, কারণ নাইট ডিউটি ছাড়া সময় হয় না এবং দিনের বেলায় শুনলেও তেমন ভয়ের অনুভূতি আসে না। তাই সবসময় নাইট ডিউটিতেই আপনার শোয়ের সাথে থাকি স্বাধীন মিউজিক অ্যাপে সাবস্ক্রিপশন নিয়ে। যাই হোক, আরিফ ভাইয়ের এই ঘটনাটি অধিক উৎসাহ নিয়ে শুনতে থাকি। ঘটনাটি শোনার পর আমার সাথেও স্বপ্নে ঘটে যায় ভয়ঙ্কর একটি ঘটনা। মূল ঘটনায় যাই, আমি আমার মতো করেই বলতে শুরু করলাম। মেঘলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি সম্পূর্ণ অচেনা একটা জায়গায়, যে জায়গায় আগে কখনো যাইনি, চিনিও না জায়গাটি। দাঁড়িয়েছিলাম নদীর পাড়ে, ফোনে কথা বলছি কারোর সাথে। সেই সময় হঠাৎ উস্কো খুস্কো চুল, ছেঁড়া শার্ট আর ছেঁড়া লুঙ্গি পরা একজন লোকের আগমন আমার কাছে। এসে সে আমাকে বলতে শুরু করেন, ভাই, বাসায় আমার না খেয়ে থাকা ছোট সন্তান, আমার স্ত্রী, সে সাথে আমিও না খাওয়া বেশ কয়েকদিন থেকে। আপনি কি আমাকে কিছু খাবার সাহায্য করতে পারেন? তার কথা শুনে খারাপ লাগলো আমার, আর মনে মনে বললাম, আহারটি না খেতে পেয়ে বাচ্চাটি হয়তো অনেক কষ্ট পাচ্ছে। এরপর লোকটি বলল, আমার বাড়িতে চলেন, দেখে আসবেন কতটা কষ্টে আছি আমরা। তো আমি একটু চুপ করে রইলাম এবং সাথে সাথে রাজি হলাম। তিনি আমাকে তার সাথে নিয়ে সম্পূর্ণ অচেনা একটা জায়গায় গেলেন। রাস্তার দুই পাশে অনেক জঙ্গল এবং বাঁশের ঝাড়। 10 মিনিটের মতো হাঁটলাম, এরপর আসলাম বিশাল এক বাঁশ ঝাড়ের কাছে। দেখলাম একটা বাঁশের সাথে আরেকটা বাঁশ জোড়াজুড়ি ভাবে লাগানো। দেখে অবাকই হলাম, চারিদিকে শুধু বাঁশ আর বাঁশ। তিনি আমাকে বললেন, এই বাঁশ ঝাড়ের ভেতর দিয়েই আমাদের বাসা। ভয়ঙ্কর পরিবেশ হওয়ার কারণে মনে হালকা ভয়ও লাগছিল। হালকা সরু কণ্ঠে বললাম, কি বলেন, এই বাঁশ ঝাড়ের ভেতরে আপনার বাসা? তাহলে ভেতরে যান কিভাবে আর বের হন কিভাবে? উনি কোনো কথা না বলে আমাকে অবাক করে দিয়ে ওনার হাতে একটা বাঁশ রেখে হ্যাচকা টান দিলেন এবং এরপর দেখলাম বাঁশগুলো ধীরে ধীরে সরে গেল এবং দরজার মতো একটা জায়গা তৈরি হলো। এটা দেখে আমি বুঝতে পারলাম আমার সাথে যা ঘটছে তা মোটেও ভালো কিছু নয়। এরপর ওনার সাথে ভেতরে গেলাম, গিয়ে যা দেখলাম সত্যিই ভয়ঙ্কর। দেখলাম 40-50 বাঁশের ওপরের ডাল একসাথে করে বেঁধে চালের মতো করে ঘর বানিয়েছেন। এরপর উনি ওনার স্ত্রী সন্তানকে ডেকে আনলেন। আমি এরপর ওনাকে বললাম, দেখেন, আমার সাথে তেমন কিছু নেই যে আপনাদের সাহায্য করব। আমাকে আজকের দিনটা সময় দিন, কাল আমি আপনাদের জন্য খাবার নিয়ে আসবো। এ কথা শুনে লোকটি ভয়ঙ্কর ভাবে হাসতে শুরু করলেন এবং বললেন, কাল কেন, আজকেই আমরা খাবো। এখন আমাদের সাথে যে খাবার আছে সেটাই আমরা মজা করে খাবো। শুনে ভয় কি জিনিস উপলব্ধি করতে পারলাম। মন থেকে বাঁচার ইচ্ছা নিমেষেই শেষ হয়ে গেল, গলা শুকিয়ে গেল ভয়ে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর পরিস্থিতি সেই সময়। এরপর মনে মনে বললাম, আল্লাহর সাহায্যের নাম করে কোন বিপদে পড়লাম, আর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলাম। এরপর দেখলাম ওই লোক সহ বাকি দুজন ভয়ঙ্কর পিশাচের রূপে নিজেদের সাজিয়ে নিলেন এবং আমাকে হুমকি দিতে লাগলেন যে কোনো লাভ হবে না, আমি যা করছি তাতে কোনো বাঁচার উপায় নেই। আমি আরো ভয় পেয়ে থাকি এবং ওখান থেকে বের হবার জন্য রাস্তা খুঁজতে থাকি। পুরো শরীর ঘেমে একাকার। মুহূর্তে গোসল করে আসলাম, এরকম একটা অবস্থা। এতটাই ঘাম ঝরতে থাকলো শরীর থেকে। এরপর ওই পিশাচি রেগে গিয়ে বলল, কিরে, এখান থেকে বের হতে চাস? দাঁড়া, তোকে বের হওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, দেখ বের হতে পারিস কিনা। তিনি সেই আগের মতো এক পাশ থেকে বাঁশ টেনে রাস্তা বের করে দিলেন। আমি দেরি না করে মুহূর্তে দৌড় দিয়ে বের হয়ে এলাম আর ভাবতে থাকলাম, বাঁচতে হলে কোনোভাবেই দৌড় থামানো যাবে না। কিন্তু একই, যতই দৌড়াচ্ছি রাস্তা যেন শেষ হচ্ছে না। মনে হচ্ছে ঘুরে ফিরে একই জায়গায় ফিরে আসছি বারবার। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে আমার ডান পাশে পুরনো পরিত্যক্ত বিল্ডিং দেখতে পেলাম, আর সাথে একটা টিনের ঘর দেখতে
বেশি দেরি না করে আমি সেই ঘরের মধ্যে সাহায্যের জন্য গেলাম। গিয়ে দেখি পুরো বাড়িটাই ফাঁকা, কেউ নেই। ভয় বেড়েই চলেছে। ভয়ের তো চোখে বিল্ডিং এ ঢুকলাম, আর যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম ওই পিশাচ আর তার দুই বাকি সঙ্গী, তারা মিলে একটা অর্ধগলিত লাশের শরীর থেকে মাংস ছিঁড়ে খাচ্ছে। আমার অজ্ঞান হয়ে যাওয়ার কথা, কিন্তু না, আমি অজ্ঞান না হয়ে বুকে সাহস নিয়ে সেখান থেকে এক দৌড়ে বের হয়ে আসলাম এবং দৌড়াতে থাকলাম। আর আল্লাহকে বলতে লাগলাম, আল্লাহ, এখান থেকে রক্ষা করো। এরপর 20 মিনিটের মতো দৌড়ালাম। এরপর আল্লাহর অশেষ মেহেরবানিতে দূরে একটা গ্রাম দেখতে পেলাম। গ্রামে ঢুকতে না ঢুকতেই 100 ফুট দূর থেকে লক্ষ্য করলাম আমার এক অফিসের কলিগ বাইক নিয়ে আসছে। তিনি আমার এমন অবস্থা দেখে তড়িঘড়ি করে সেখান থেকে গলা ফাটানোর শব্দে আমাকে ডাকছে আর বলছে, ভাই, ও ভাই, আপনি ওইদিকে এভাবে দৌড়াচ্ছেন কেন? জানেন না ওইদিকে ভয়ঙ্কর পিশাচদের বসবাস? তবে কি আপনি ওদের পাল্লায় পড়েছেন? আমি তাৎক্ষণিকভাবে কাছে চলে আসলাম এবং কোনো কথা না বলে বাইকে উঠে বসলাম এবং তাকে ভয়ে ভয়ে বললাম, ভাই, এখানে এক মুহূর্ত থাকা যাবে না, আপনি বাইক স্টার্ট করুন। উনি সাথে সাথে বাইক স্টার্ট করে বাড়িতে নিয়ে গেল। সেখানে গিয়ে কোনো কথা না বলেই সোজা নলকূপে চলে গেলাম এবং বালতি থাকা পানিতে নাক ডুবিয়ে সেই পানি খাওয়া শুরু করলাম। কি ভাবছেন স্বপ্নের ঘটনা শেষ? না, প্রিয় লিসেনার্স, আগের ঘটনার চেয়েও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল আমার জন্য। শুনতে থাকুন। এরপর কলিগের বাসায় নিজেকে কিছুটা সামলে নিয়ে আমার কলিগকে বললাম, ভাই, আপনি কিছু মনে না করলে আপনার বাইকে করে আমাকে বাসায় রেখে আসবেন। এই কথা শুনে তিনিও না বলতে পারেননি। তাৎক্ষণিকভাবে বাইক নিয়ে বেরিয়ে আসলেন আমাকে সাহায্য করার জন্য, বাসায় পৌঁছে দেওয়ার জন্য। ওনার বাসা থেকে আমার বাসার দূরত্ব 20 কিলোমিটার। 4 কিলোমিটার রাস্তা আসার পর যে রাস্তা দিয়ে আমাদের এলাকায় ঢুকতে হয়, সেখানে সে চোখ উল্টে গেল। দেখলাম কোথায় সেই রাস্তা? এই রাস্তা তো ঘুরে ফিরে সেদিকেই যাচ্ছে। এবার দুজনেই ভয় পেতে শুরু করলাম। বুকের ভেতরের কাঁপুনিটা বেড়ে চলেছে। কাঁপা কাঁপা স্বরে আমার কলিগকে বললাম, ভাই, বাইক ঘুরিয়ে পেছনের দিকে যান। আবার 1 কিলোমিটার আসলাম, এসে দেখি আগের রাস্তাটাই সামনে। আবার আমার কলিগকে বললাম, ভাই, বাইক আবার ঘুরিয়ে নিয়ে যান। তিনি যে সময় বাইক ঘোরাবেন ঠিক সেই মুহূর্তে হিন্দু তান্ত্রিকের বেশে এক লোক এসে আমাদের দেখে হাসতে শুরু করলো আর মুখে হাত দিয়ে কাশতে কাশতে বলল, কি রে, বাড়ি যাবার পথ খুঁজে পাচ্ছিস না? আমি তো এই কথা শুনে আটকে গেলাম এবং বলতে থাকলাম, ইনি কিভাবে জানেন আমরা বাড়ি খুঁজে পাচ্ছি না? এরপর আমি বললাম, জি, আপনি কিভাবে জানলেন এটা? আর আপনি বা কে? উনি এই কথা শুনে বললেন, আমি যেই হই না কেন, তোরা বাড়ি যেতে চাইলে সামনের ওই নতুন রাস্তা দিয়ে যেতে পারিস। আমরা এরপর ওনাকে ধন্যবাদ জানিয়ে আবার চলতে লাগলাম এবং সত্যি আমার বাড়ি প্রায় 17 কিলোমিটার পথ আসলাম। এরপর আমার কলিগ আমাকে বলল, ভাই, আশা করি আর সমস্যা হবে না, আপনি বাকি রাস্তা একাই যেতে পারবেন। আমিও হ্যাঁ বলে ওনাকে ছেড়ে দিলাম। এরপর আমি হাঁটা শুরু করি বাড়ির দিকে, কিন্তু যতই রাস্তা হাঁটি শেষ হয় না রাস্তা। হাঁটতে হাঁটতে কিছু দূরে এগিয়ে গিয়ে সাদা জুব্বা পরা অনেক লোক এবং তান্ত্রিক লোকও একসাথে দেখলাম এবং আশেপাশে সব সাধারণ মানুষও দেখতে পেলাম। আবার কিছু হিন্দু বন্ধু ছিল আমার, তারা রাস্তায় দোকান দিয়েছে। তাদের দেখে বললাম, কিরে, কি হচ্ছে এখানে? এই কথা শুনে সে কোনো উত্তর না দিয়ে হাসতে থাকে। আমি একটু অবাক হয়ে কোনো কথা না বলে সামনের দিকে যেতে থাকি, কিন্তু সামনের দিকে যে ভয়ঙ্কর কিছু আমার জন্য অপেক্ষা করছিল সেটা মোটেও আশা করিনি। আমি দেখতে পেলাম সেই তান্ত্রিক লোকগুলো কিছু মানুষকে জীবন্ত অবস্থায় চিতার আগুনে পোড়ানোর চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই পোড়াতে পারছে না। ঠিক তখন আরেকজন তান্ত্রিক আমাকে দেখে বলছে, ওকেও ধরে আন, ওকেও পোড়াবো। এই দৃশ্য দেখে ওখান থেকে দৌড়াতে শুরু করি। দৌড়াতে দৌড়াতে এক বাগানের কাছে এসে উল্টো দৃশ্য দেখলাম। যেসব লোকদের জীবন্ত পোড়াতে চেয়েছিল সেই লোকগুলো উঠে আবার সেই তান্ত্রিকদের বিশাল এক জালের মধ্যে আটকিয়ে মাটিতে আছাড় মারছে আর আকাশের দিকে ছুঁড়ে দিচ্ছে। এই দৃশ্য দেখার সময় পেছন থেকে ছুটে আসা কিছুর আঘাতে মাটিতে পড়ে যাই এবং সেখানেই জ্ঞান হারিয়ে ফেলি। মূলত আরিফ ভাইয়ের ঘটনা শোনার পরই আমার সাথে স্বপ্নে এসব ঘটে। এরপর নানার ঘটনায় চলে আসি। আমার মা যেভাবে বলছেন আমি সেভাবেই বলছি। ফুটবল খেলা দেখতে পছন্দ করার জন্য খেলার নেশায় প্রায় বাড়ি থেকে বহু দূর চলে যেত। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে হায়ার করে নিয়ে যেত। ঘটনার দিন বেলা আমার নানা সহ তার দলের বাকি সদস্যরা মিলে চলে যান বাড়ি থেকে প্রায় 21 কিলোমিটার দূরে। জায়গার নাম সুন্দর
সুন্দরগঞ্জ এখন আমাদের উপজেলা। তো সেদিন 2-0 গোলে জিতে যায় নানাদের দল। খেলা শেষ করে আমার নানা বাজারে যায় হালকা কিছু কিনে খাওয়ার জন্য, কিন্তু তিনি কোনো খাবার না পেয়ে ফিরে এসে দেখে তার বাকি সাথীরা বা কেউ নেই, তারা সবাই বাড়িতে চলে গেছে। তো তিনি একা হয়ে গেলেন। বাড়ির দিকে যেতে যেতে মাগরিবের আজান হয়ে যায়। এরপর চারিদিকে অন্ধকার নেমে আসে। বলে রাখা ভালো, তিনি ছিলেন অদম্য সাহসী এবং কিছুটা দুষ্টু টাইপের। এছাড়াও তিনি অতি প্রাকৃত ঘটনা থেকে নিজেকে রক্ষার জন্য শরীর বন্ধ করা তাবিজ কবজ সবকিছুই জানতেন। এরপর হাঁটার এক পর্যায়ে তার প্রচুর ক্ষুধা লাগে, কিন্তু তেমন কোনো খাবার না পেয়ে 2 টাকা দিয়ে স্থানীয় বাজার থেকে কাঁচা খেজুর এবং বিড়ি কিনে সেগুলো খেতে খেতে বাড়িতে আসতে থাকেন। তখন রাত প্রায় 8টা হবে। আজ থেকে 60 বছর আগে রাত 8টা মানে বুঝতে পারছেন অনেক গভীর রাত। রাস্তায় দুই পাশে বিশাল বিশাল শিমুল গাছ আর বট গাছে ভরা। হাঁটার এক পর্যায়ে কিছু দূর আসার পর তিনি দেখেন হলুদ শাড়ি পরা এক নববধূ তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। নানা এটা দেখার পর একাকিত্ব দূর করার জন্য তার সাথে যাওয়ার জন্য ডাক দেন। ডাকার ধরন ছিল এরকম, গ্রাম্য ভাষায় যেভাবে ডেকেছিলেন সেভাবেই বলছি। সামনের কার বাড়ির বউ তুমি? একটু দাঁড়ান, আমি ওই দিকে যাব, একসাথে যাই আমরা। আর আপনি বউ সেজে কই যাচ্ছেন? বাড়ি থেকে পালিয়ে যাচ্ছেন নাকি বাপের বাড়ি যাচ্ছেন? নানার এসব কথায় সামনের ওই বধূ কোনো পাত্তা না দিয়ে হাঁটতেই থাকে। অনেক টাকার পরেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। তখন তিনি বুঝতে পারলেন দুষ্টু কোনো মেয়ে জিন তার ক্ষতি করার জন্য পেছন নিয়েছে। তিনি তাৎক্ষণিক দোয়া কালাম পড়ে তার শরীর বন্ধ করে নেন এবং ভালোভাবে জানার জন্য সাথে সাথে একটা খেজুর দিয়ে সেই নববধূটিকে ঢিল মারেন। ঢিল গায়ে লাগার পর সেই বধূ জিনরূপী গালাগালি শুরু করে এবং জিজ্ঞেস করে তাকে কেন ঢিল মারা হলো। এরপর নানাভাবে ওকে বিরক্ত করতে থাকেন। এরপর তার সাথে থাকা বিড়িতে আগুন লাগিয়ে বিড়ি টানতে থাকেন এবং বিড়ি শেষ হওয়ার আগেই সেই বিড়ি দিয়ে সামনে নববধূটিকে আবারও ঢিল দেন। এবার সেই বধূটি রাগান্বিত স্বরে বলে, তোর সাহস কম না, দাঁড়া। এই বলে সে বলে আজ নানার কলিজাটাই সে ছিঁড়ে খাবে। একথা শুনে নানা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং ধীরে ধীরে হাঁটতে থাকে। এরপর সামনের জিনটিও হাঁটার গতি কমিয়ে দেয় আর তাকে বলতে থাকে, আমার সাথে মজা করবি? কর, দেখি তোর কত সাহস। নানা আবার বিড়ি ধরায় টানতে থাকে। এভাবে বিড়ি টানতে টানতে 21 কিলোমিটার রাস্তার মধ্যে 12 কিলোমিটার রাস্তা অতিক্রম করে। হাতে তার 3টা বিড়ি ছিল আর 9 কিলোমিটার রাস্তা। তিনি ভাবেন এভাবে আর কতক্ষণ। দ্রুত বাড়িতে আসার জন্য তিনি বিড়ি ধরিয়ে দৌড় শুরু করেন। তিনি দ্রুত দৌড়ালেন যে বাকি রাস্তা আসতে 20 মিনিট সময় লেগেছিল। এত দ্রুত তিনি দৌড়িয়েছিলেন। তার সাথে হাওয়ায় উড়ে আসছিল সেই বধূরূপী জিনটিও। একবার ভেবে দেখেন জীবন বাঁচানোর জন্য তিনি কতটা দ্রুত দৌড়িয়েছিলেন। বাড়ির 1 কিলোমিটার রাস্তার আগেই তার ছোট বোনের শ্বশুর বাড়ি। তিনি ভাবলেন এই সমস্যার মধ্যে বাড়িতে না গিয়ে বোনের শ্বশুর বাড়িতে যাই। এইটা ভেবে তিনি যেই সামনে পা দেবেন তার সামনে চলে আসে সেই নববধূরূপী জিনটি। কিন্তু এবার আর একা নয়, ওরা 6 জন। এরপর জিনটি রাগান্বিত ভাবে বলতে থাকলো, তোর কত বড় সাহস, আজ তোর ব্যবস্থা নেব। 7 জনের ভয়ঙ্কর হাসি, ভয়ঙ্কর চেহারা, এমন ভাবে নানা ঘামতে শুরু করে সব দেখে যেন মনে হয় এই মাত্র তিনি গোসল করে উঠলেন। তারপর বুকে সাহস জমিয়ে বললেন, আমি তো তোর কোনো ক্ষতি করিনি, শুধু একটু মজা করে ঢিল দিয়েছি। এই জন্য তোরা আমাকে মেরে ফেলবি? আর আমাকে মারার জন্য তোরা 7 জন এসেছিস? এখন দেখ আমার হাতে কোনো আগুন নেই। তোরা যদি এতই শক্তিশালী হয়ে থাকিস তাহলে 1 জন করে আয় আমার সাথে লড়ে দেখ। নানার মুখে কথা শুনে তারা সবাই মিলে একসাথে হাসতে থাকে এবং বলতে থাকে যে নানা কি আবারও তাদের সাথে মজা করছে কিনা। এরপর নানা হাতে থাকা দিয়াশালের সবগুলো কাঠিতে আগুন ধরিয়ে তাদের দিকে ছুঁড়ে মারেন এবং সেখান থেকে এক দৌড়ে বোনের বাসায় চলে যান। সেখানে গিয়ে তিনি বোনের শাশুড়িকে মামাই মা বলে ডাকলেন এবং তিনি এসে দেখেন নানা জোরে জোরে হাঁপাচ্ছেন আর নিঃশ্বাস নিচ্ছেন। এমন দেখে নানাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আর এত রাতে এইভাবে আসলা কোথা থেকে? 1 জগ পানি আনেন। তারপর নানার পানি খাওয়া দেখে বাড়িতে থাকা মানুষজন সব অবাক হয়ে যায়। এরপর বাড়ির লোকজন সবকিছু জানতে চাইলে তিনি পুরো ঘটনা এড়িয়ে যান, শুধু বলেন সুন্দরগঞ্জ থেকে ফুটবল খেলে 1 দৌড়ে আসলাম, এই জন্য হাঁপিয়ে গেছি। এরপর নানা সেখানে নিজেকে সামলে নেওয়ার পর তার বোনের শাশুড়িকে বলেন আজকের রাতটা তিনি সেখানেই থাকতে চান এবং তাকে যেন একটা ঘর দেওয়া হয়। কিন্তু ওই রাতে তাদের বাড়িতে তেমন খাবার না থাকার কারণে নানাকে কিছু খেতে দিতে পারেননি। এই জন্য ক্ষুধার যন্ত্রণায় তিনি কিছুতেই ঘুমাতে পারছিলেন না। এই জন্য নানা ভাবেন এভাবে না খেয়ে থাকা যাবে না, বাড়ি তো কাছেই,
আর মনে হয় কোনো সমস্যা হবে না। এই ভেবে তিনি বোনের বাড়ির কাউকে কিছু না বলেই বেরিয়ে যান এবং নিজের বাড়ির দিকে হাঁটতে থাকেন। এবং বাড়িতে গেলে খাবার হবে, পেট পুড়ে খেলে ঘুমও আসবে, এই ভেবে তিনি বেরিয়ে পড়েন। কিছু দূর আসার পর কোনো সমস্যা হয়নি, কিন্তু একটু সামনে এসে তিনি যা দেখেন তা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন গরুর আকারের দুটো কুকুর তার সামনে দিয়ে কি যেন চিবিয়ে খাচ্ছে। কুকুর দুটোর চোখ আগুনের গোলার মতো জলজল করছে। কুকুর দুটো তাকে দেখে এমন ভাবে ভয়ঙ্কর ভাবে চিৎকার করছে, মনে হয় এখন তাকে চিবিয়ে খাবে। এমন দৃশ্য দেখার পর নানা ভয়ে ভয়ে কুকুর দুটাকে বললেন, দেখেন, আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, তাহলে আপনারা এভাবে আমার পথ আটকে রেখেছেন কেন? আপনারা যে জমিতে দাঁড়িয়ে আছেন এই জমি আমার বাবার। আমার বাবার জমিতে থেকে খেয়ে আবার আমাকেই মারতে চান? আপনারা কি এতই খারাপ? এখন আপনারা ভেবে দেখেন, আপনারা আমাকে মারবেন নাকি বাড়িতে রেখে আসবেন? এরপরে কুকুর দুটো একে অপরের দিকে তাকায়। তারপর তাকে বাড়িতে রেখে আসতে চাইলে নানা হাঁপ ছেড়ে বাঁচেন এবং বাঁচার মতো নিঃশ্বাস ফেলেন। এরপর তিনি বাড়িতে যেতে চাইলে কুকুর দুইটা তাকে একা না যেতে দিয়ে পেছন পেছন যেতে থাকে। এরপর তেমন কোনো কিছু সমস্যা হয়নি। বাড়ির প্রায় 200 হাত দূরেই তাদের পারিবারিক কবরস্থান। সেই কবরস্থানের সাথে বিশাল বাঁশের ঝাড়। নানা যেই না সেই বাঁশের ঝাড়ের কাছে আসছে, অমনি বাঁশের ঝাড় থেকে বিশাল এক ষাঁড় তার উপরে লাফিয়ে পড়েছে। ষাঁড়ের মাথায় বড় দুটো শিং ছিল এবং নানার বুক বরাবর সেটা কোথা মেরেছে। সাথে সাথে তিনি পাশ কেটে সরে যান এবং ষাঁড়টি কুকুরগুলোর সামনে গিয়ে পড়ে। এরপর ষাঁড় সে কুকুর দুটোর মধ্যে ভয়াবহ লড়াই শুরু হয়। এই লড়াইয়ের ফাঁকে নানা এক দৌড়ে বাড়িতে চলে যান এবং তার মাকে ডাক দিয়েই আঙিনায় অজ্ঞান হয়ে যান। তারপর তার বাবা মা এসে তাকে গিয়ে মাথায় পানি ঢেলে সুস্থ করে তোলেন। এরপর তার কাছে সমস্ত ঘটনা জানতে চাইলে তিনি সবকিছু খুলে পড়েন। এরপর তিনি জ্বরের শরীর নিয়ে ঘুমিয়ে যান এবং পরবর্তী দিন দুপুরবেলা ওঠেন এবং তিনি সম্পূর্ণ সুস্থ। তখন সেদিন সুস্থ হওয়ার পর তার সাথে ফুটবল খেলতে যাওয়া বন্ধুরা আসে তার খোঁজ নিতে। আসার পর নানা বললেন যে কালকে খেলা শেষ করে তারা সবাই কোথায় গিয়েছিল, এবং তারা নানাকে জিজ্ঞেস করে যে খেলা শেষ হওয়ার পর সে কোথায় গিয়েছিল এবং একা বাড়িতে এসেছে কেন। এরপর নানা তাদের সবকিছু না বলে এড়িয়ে যান বিষয়টা। তার বন্ধুরা তাকে বলেন, চল নদীর পাড়ে যাই, ফুটবল খেলে নদীতে গোসল করে আসবো। তো যেমন কথা তেমন কাজ। এরপর তিনি নদীর পাড়ে ফুটবল খেলে গোসল করার সময় হিন্দুদের এক লোক পোড়াতে দেখেন। এই চিতায় মানুষ পোড়ানো দেখার পর সেদিনও তার সাথে আর এক ঘটনা ঘটে। ইনশাআল্লাহ রাসেল ভাই, আমার এই স্টোরি যদি সিলেক্টেড হয় ভূত.com এর লিসেনারদের সাথে শেয়ার করবেন, তাহলে চিতায় পুরানো ঘটনাটিও পরবর্তীতে ইমেইল করে দেব। এই ঘটনাটি সম্পূর্ণ সত্য একটি ঘটনা। নানা মারা গেছেন 2019 সালের রমজান মাসে। সবার কাছে অনুরোধ, সবাই তার জন্য দোয়া করবেন। তো এই ছিল আজকের স্টোরি। কতটা গুছিয়ে লিখতে পেরেছি জানি না, তবে ভুল ত্রুটি যা কিছু আছে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আল্লাহ হাফেজ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। ঘটনাটি খুবই অদ্ভুত এবং বিশ্বাস করতে একটু কষ্ট হয়, কিন্তু তিনি শেষে কনফার্ম করেছেন যে এই ঘটনাটি সত্যি ঘটনা। আমাদের আসলে অনেক কিছুই চারপাশে ঘটে যেগুলো মেনে নেওয়া বা বিশ্বাস করে ফেলা খুবই শক্ত। তারপরেও যখন দেখি যে আমাদের পরিচিত কারোর সাথে ঘটছে, পরিচিত কেউ সেই ঘটনা বর্ণনা করছে, তখন আমরা বিশ্বাস করতে বাধ্য হই। যাই হোক, আপনারা আপনাদের ঘটনা পাঠান। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আমরা আপনার ঘটনার অপেক্ষায় থাকলাম। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। প্রথমেই সরি বলতে চাচ্ছি বাংলিশ লেখার জন্য, কারণ আমি বাংলা লিখতে পারি না। আমার নাম আহসান অর্ণব। আমি ঢাকা মিরপুর 7 ফিটে থাকি এবং আমি কোনো একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাই। লেখাপড়ার পাশাপাশি আমি আরো একটি প্রফেশনে আছি। আমি একজন ওয়েডিং ফটোগ্রাফার এবং ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর। যেহেতু আমি ফটোগ্রাফি করি, সো বিভিন্ন ইভেন্টের জন্য আমি দেশের বিভিন্ন জায়গায় প্রায় যাই। দিনটা ছিল 2018 জানুয়ারি মাসের 2 তারিখ। আমার এক ফ্রেন্ড আমাকে রাতে 11টার দিকে কল দিয়ে বলল, একটা বিয়ের ইভেন্ট আছে, করবি নাকি? আমার কাজিনের বিয়ে। আমি তাকে জিজ্ঞেস করলাম, বিয়ে কোথায়? সে আমাকে জানালো বিয়েটা হবে মানিকগঞ্জ, এবং মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে।
বলে রাখা ভালো, আমার গ্রামের বাড়ি মানিকগঞ্জ এবং যে জায়গায় বিয়ের ইভেন্টটা হওয়ার কথা সেই জায়গাটা আমি চিনি। আমাদের বাসা থেকে সেখানে বাইকে যেতে 40-50 মিনিট লাগে। সো আমি ভাবলাম ইভেন্টটা যদি আমি করি আমাদের গ্রামের বাড়ি থেকেও ঘুরে আসতে পারবো। এটা ভেবে আমি ইভেন্টটা করার জন্য রাজি হয়ে যাই। ইভেন্টটা ছিল তার 4 দিন পর। 7 তারিখে প্রোগ্রাম। আমি 6 তারিখ সন্ধ্যায় আমার এক টিমমেটকে সাথে নিয়ে আমি মানিকগঞ্জে চলে যাই এবং গ্রামের বাসায় থাকি। 3 দিন ইভেন্ট, হলুদ, বিয়ে এবং রিসেপশন। পরদিন সকালে হলুদের ইভেন্টটায় আমি মানিকগঞ্জ গিয়ে রাতে ক্যামেরা, লেন্স, ব্যাগ, লাইট ইত্যাদি ঠিক মতো গুছিয়ে রাত 11টার ভেতর ঘুমিয়ে পড়ি। পরদিন সকাল 11টায় আমি আর আমার টিমমেট বিয়ে বাড়ি চলে যাই। ছেলের বাড়ি ও মেয়ের বাড়ি একদিনে হলুদ হওয়ায় হলুদের ইভেন্ট শেষ হতে রাত প্রায় 2টার মতো বেজে যায়। ইভেন্ট শেষ হওয়ার পর ছেলের বাড়ির লোকজন আমাকে বলে, আজ অনেক লেট হয়ে গেছে, গ্রামের রাস্তা অনেক প্রবলেম, তোমরা আজকে এখানেই থেকে যাও। রাসেল ভাই, গ্রামটি ছিল পদ্মা নদীর খুব কাছে, তাই আমি ভাবলাম আমি এখানে থাকলে সকালে নদীতে গোসল করতে পারবো, আবার কষ্ট করে এতদূর আসতেও হবে না। সো ঠিক করলাম আজকে আমি এখানেই থাকবো। তারা আমাদের একটি রুম থাকতে দেয় এবং যার আশেপাশে কোনো রুম ছিল না। রুমটি ছিল খুব পরিপাটি, কিন্তু দেখতে মনে হচ্ছিল অনেক দিন এখানে কেউ থাকে না। যাই হোক, আমি ফ্রেশ হলাম। আমি স্মোক করতাম, তাই আমি একটা সিগারেট ধরিয়ে খাচ্ছিলাম আর রেস্ট করছিলাম। হঠাৎ আমার ফিল হয় আমার হাতে কেউ একটা বাড়ি দিল এবং আমার হাত থেকে সিগারেটটা মাটিতে পড়ে গেল। আমি সিগারেটটা উঠাতে গেলাম, তখনই আমার হাত থেকে সিগারেটটা আবারও মাটিতে পড়ে গেল। সারাদিন কাজ করার জন্য আমি খুব ফেড আপ এবং টায়ার্ড ছিলাম। এর ভেতর হাত পুড়ে জ্বলছিল, খুব বেশি বিরক্তিকর লাগছিল ব্যাপারটা। তাই আমি সিগারেটটা তাড়াতাড়ি শেষ করে শুয়ে পড়লাম, বাট ঘুম আসছিল না। হঠাৎ আমি ফিল করি আমার প্রচুর গরম এবং অস্থির লাগছে। আমি ভাবলাম সারাদিন জার্নি হয়েছে, তাই হয়তো এমন লাগছে। আমি ঘুমানোর ট্রাই করি, হঠাৎ ঘুমিয়েও পড়ি। কিন্তু আমি ঘুমের ভেতর একটা স্বপ্ন দেখি। আমি দেখি যে কেউ আমার ঘাড় 2টা জোরে ধরে রেখেছে 2 হাত দিয়ে আর বলছে, তুমি যেটা করছো ঠিক করনি। আমি স্বপ্নে তার ফেসটা দেখতে পাচ্ছিলাম না। যাই হোক, সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পর ঘাড়টা প্রচুর ব্যথা। ব্যাপারটা আমি নর্মালি নেই। তখনও রাতের স্বপ্নের কথা আমার কিছু মনে নেই। সেদিন ছিল বিয়ের ইভেন্ট। বিয়ের ইভেন্ট শেষ করে আমি সেদিন ডিরেক্ট আমাদের গ্রামের বাসায় চলে যাই। আমার গ্রামের বাসায় কেউ থাকে না, তাই অনেকগুলো রুম খালি ছিল। কোনো কারণে আমি আমার টিমমেট 2 জন আলাদা রুমে ঘুমাবো, তাই ঠিক করলাম। আমি সেদিন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। সময়টা ঠিক জানি না, হঠাৎ আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি চোখ খুলি এবং দেখতে পাই কেউ আমাকে খুব জোরে ধরে রেখেছে। কিন্তু যখন আমি ভালো করে খেয়াল করি, আমি দেখি একটি কাফনের কাপড় পরা মানুষ, আর সেটি দেখতে খুব বেশি কালো। আমাকে শক্ত করে ধরে রেখেছে। আমি প্রচুর ভয় পাই, হাত পা কাঁপছিল। কাফন পরা মানুষটি আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়েছিল আর তখনও শক্ত করে ধরে রেখেছিল। আমি চিৎকার করতে চাচ্ছিলাম, বাট পারছিলাম না। এভাবে কতক্ষণ গেছে মনে নেই। হঠাৎ আমি আজানের সাউন্ড শুনতে পাই এবং দেখতে পাই আস্তে আস্তে কাফন পরা কালো মানুষটি আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আমার শরীর হালকা হয়ে আসে। আমি কিভাবে যেন ঘুমিয়ে পড়ি। সকাল 10টায় আমার ঘুম ভাঙে একটি ফোন কলে। ঘুম থেকে ওঠার পর দেখি আমার কালকের ঘটনা ও আগের দিনের স্বপ্নের কথা মনে পড়ে। কেন যেন খুব ভয় লাগতে থাকে। আমি একটু সিক ফিল করি,
বাট তবু রিসেপশনের প্রোগ্রামের জন্য সেই বিয়ে বাড়িতে আবার যাই। আমাদের যে রুমটাতে থাকতে দেওয়া হয়েছিল, আমি সেখানে গিয়ে রুমটা লক করে দেখতে পাই। কেন জানি আমার একটু সন্দেহ হয়, তাই আমি বাড়ির একজনকে জিজ্ঞেস করি বিয়ে বাড়ির ওই রুমটা লক কেন। সে আমাকে জানায় ওই রুমটাতে দাদা থাকতো, খুব ভালো মানুষ ছিলেন তিনি, সব সময় নামাজ কালাম পড়তেন, কোনো ওয়াক্তের নামাজ কাজা করতেন না। সব থেকে মজার ব্যাপার, তিনি 103 বছর জীবিত ছিলেন। তিনি মারা যাবার পর ওই রুমটা বন্ধই থাকতো। সেদিন আমাদের সেখানে থাকতে দিয়েছিল, কারণ বিয়ে বাড়ি অনেক গেস্ট ছিল, তাই থাকার জায়গা ছিল না। সেদিন আমার ইভেন্টের কাজ শেষ করে আমি আবার বাসায় চলে আসি। বাট কেন যেন আমার সব সময় খুব ভয় লাগতে থাকে। আমার মনে হয় আমার আশেপাশে কেউ আছে, আমাকে টাচ করতে চাচ্ছে। মানসিকভাবে আমি অসুস্থ হয়ে পড়ি। ঢাকাতে এসে আমাদের মসজিদের হুজুরকে পুরো ব্যাপারটা আমি শেয়ার করি। তিনি আমাকে বলেন, যেহেতু ওইটা একটা নামাজি এবং ইমানদার মানুষের রুম ছিল, সেখানে কেউ থাকতো না, সেই কারণে ভালো কিছু জিন থাকতো। তুমি সেখানে স্মোক করেছো, যার কারণে রুমটা নাপাক হয়ে গেছে। এতে তাদের হয়তো অস্বস্তি লেগেছে বা তারা ডিস্টার্ব ফিল করেছে, এই জন্যই তারা আমাকে বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করেছে। হুজুর আমাকে পানি পড়া দেন এবং বলেন নামাজ পড়তে এবং স্মোকিং ছেড়ে দিতে। আমি তারপর থেকে রেগুলার নামাজ পড়ি, স্মোক করা বাদ দেই। আল্লাহর রহমতে কিছুদিন পর আমি ঠিক হয়ে যাই। আমার লাইফ নর্মাল হয় এবং আমি নর্মাল ভাবে লাইফ লিড করি। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে শোনাবেন। আমার ঘটনা যদি পড়া হয় আমাকে প্লিজ একটু জানাবেন। এরপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। ঘটনাটা কেমন লাগলো আমি সেটা জিজ্ঞেস করবো না। আমরা যে ঘটনাগুলো পেয়েছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট স্টোরি এটা। এখন আমি যেটা বলবো আপনাকে সেটা হচ্ছে যে আপনার এই যে আজকে যে ঘটনাটা আমি পড়লাম, আপনি খালি একবার চিন্তা করে দেখুন যে এই ঘটনাতে কোনো একটা জায়গায় আপনি শুয়ে আছেন, গভীর রাত, হঠাৎ করে আপনি দেখলেন কাফন পরা কেউ একজন আপনাকে জড়িয়ে ধরছে। কেমন লাগবে আপনার? কেমন অনুভূতি হবে? এবং আপনি আপনার ঘাড় নাড়াতে পারছেন না, আপনি আপনার শরীর নাড়াতে পারছেন না। কেউ আঁকড়ে ধরে রেখেছে আপনাকে। একজন বৃদ্ধ, 103 বছর বয়স, কাফনের কাপড় পরা। চোখ বন্ধ করুন, জাস্ট ভাবুন। শুনছেন ভূত.com। আমরা চলে যাব আমাদের পরের ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানতে চাইবেন আপনি কেমন আছেন, কারণ জানি আপনি সবসময় ভালো দলে। আমি ভূত এফএমের একজন বড় ফ্যান। 2010 সাল থেকে আমি ভূত এফএম শুনে আসছি এবং এমন ভূত এফএমের এপিসোড আছে যেগুলো আমার 2-3 বার করে শোনা হয়েছে। আমি প্রত্যেকদিন রাত্রে ভূত এফএমের এই শুনে ঘুমাই আর কি। আমি সবসময় ভূত এফএম ছেড়ে দিয়ে, এবং এটা আমার একটা ঘুমের ওষুধ হিসেবে কাজ করে, যেটা না শুনলে আমার ঘুম হয় না। যাই হোক, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, ডিএম, ইটালি থেকে বলতেছি। ইটালির অস্ট্রিয়াতে থাকি আমি। আমার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ, থানাপাড়া। আমি যে ঘটনাটি আজকে শেয়ার করবো সেটা শুনেছি আমি। আমার সাথে একসাথে কাজ করি আমার এক বড় ভাই, তিনি একজন শেফ, তার নাম হচ্ছে মোহাম্মদ আফজাল হোসেন, কাশিয়ানি বাড়ি। তো একদিন কথায় ভূত এফএমের কথা বলার সময় তিনি তার জীবনের ঘটে যাওয়া একটি ঘটনা আমাকে বলেছিলেন। তো সেটাই আমি এখানে শেয়ার করতেছি। যাই হোক, কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। আসলে আফজাল ভাই তখন তার বাবা মায়ের একমাত্র সন্তান। ছোটবেলায় তার বাবা মারা যায় আর তার মার কাছেই তিনি মানুষ হন। আর তিনি এই ঘটনাটি আসলে 4 বছর বা 5 বছর 6 বছরের মাথায় ঘটনাটি ঘটেছিল, তিনি যেভাবে বলেছিলেন আমাকে। তো এটা আসলে মুর্শিদপুরের একটি গ্রামে তার বাড়ি। মুর্শিদপুর, সরি আমি কাশিয়ানি বলছিলাম, কিন্তু তার বাড়ি আসলে মুর্শিদপুরে। তো তিনি যেভাবে বলেছিলেন আমাকে যে তার একটা সমস্যা ছিল। সমস্যা বলতে কি, তার গায়ে ছোটবেলা থেকেই তাকে অনেক তাবিজ দেওয়া থাকতো।
তাবিজ টাবিজ দেওয়া থাকতো, তার মা তাকে দিয়ে রাখতো, কারণ একমাত্র ছেলে, তিনি দেখতে শুনতে নাকি অনেক সুন্দর ছিলেন। তো সেক্ষেত্রে তার উপরে অনেকের মাঝে মাঝে জ্বর টর বিভিন্ন রকমের অসুখ বিসুখে ভুগতেন বিধায় তাকে তাবিজ দিয়ে রাখতো তার মা আর কি। তো একদিন দুপুরের ঘটনা, তখন 6 বছর কি 7 বছর বয়স, তিনি যেরকম বলেছিলেন আমাকে। তিনি একা একা দুপুরে আর কি বাজারে গিয়েছিলেন। তো বাজারের থেকে ফেরার পথে ফিরতেছিলেন আর কি। তার ফেরার রাস্তাটা ছিল জমির মাঝখানে, জমি দুপাশে জমি এবং আল এবং অনেক বড় বিলের মতো আর কি, শুকনা বিল। বিল বলতে পানি ছাড়া, যেটাকে আমরা বলতে পারি আসলে শুকনো মৌসুমে শুকনা থাকে এবং বর্ষাকালে একটু পানি জমে আর কি, সেরকম একটা জায়গা। এবং মাঝখান দিয়ে যাতায়াত করা হতো এবং ওখানে বেশ কয়েকটা তাল গাছও ছিল, বেশ বড় আর কি, একটা ফাঁকা জায়গা। তো সেই রাস্তা দিয়ে বাজারে যেতে হয়, তিনি যেভাবে বলেছিলেন। তো তিনি বাজার থেকে ফিরতেছিলেন এবং তখন ছোটবেলায় দুপুরের দিকে তিনি ফিরতেছিলেন। তো যখন ফিরতেছিলেন তখন আপনার একটা তাল গাছের নিচে পাশে একটা মানে আপনার ওই ডোবার মতো পুকুর আর কি। তো ওই পাশে তাল গাছ, তো ওইখানে এসে উনি দাঁড়াই গেছিলেন, একটু মানে দাঁড়ালেন আর কি, পানির দিকে তাকালেন, এই তাল গাছের সাথে হেলান দিয়ে পানির দিকে তাকালেন আর কি, একটু বসলেন, এরকম একটা সময় আর কি। তো হঠাৎ একটা মুরব্বী, একটা জুব্বা পরা মুরব্বী, মুখের দাড়ি, মাথায় টুপি, এরকম একজন মুরব্বী। তো তিনি তাকে দেখে জিজ্ঞাসা করলেন যে তোমার নাম কি? তো তিনি বললেন আমি, তোমার নামটা বললেন। তো তিনি বললেন তুমি আমার সাথে যাবে, তোমাকে আমি মিষ্টি খাওয়াবো, বাজারে যাবে আমার সাথে? তো তিনি মিষ্টি খাওয়ার কথা শুনে, যদি একটু মিষ্টির পক ছিলেন, বেশ পছন্দ করতেন, যে তিনি এই কথা শুনে সেই মুরব্বীর সাথে যাওয়ার জন্য রাজি হয়ে গেলেন। তো সেই মুরব্বী তাকে হাত ধরে নিয়ে গেলেন। হ্যাঁ, তো তিনি যেভাবে বললেন যে তাকে যেখানে নিয়ে যাওয়া হয়েছে, যে বাজারটা তিনি গেছেন আস্তে 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 আস্তে, মানে যে রাস্তা দিয়ে গেছে সেই রাস্তাটা তার কাছে একটু অপরিচিত। তিনি বলতেছেন যে কাকা আপনি আমাকে কোথায় নিচ্ছেন? এটা তো বাজারের রাস্তা না। তিনি তখন কাকা ওই মুরব্বী বলতেছে বাজারের রাস্তা না, ঠিক আছে, তবে চলো আমার সাথে, আমি তোমাকে বাজারে নিয়ে এবং খুব ভালো সুস্বাদু মিষ্টি খাওয়াবো, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে আবার সময় মতো দিয়ে যাব। তো তিনি আর কথা না বলে তিনি তার হাত ধরে চলতে থাকলেন। তো চলতে থাকার পরে তিনি যে বাজারে তাকে নিয়ে গেলেন, যে বাজারের বর্ণনা আমাকে দিলেন, সে বাজারটা হচ্ছে এমন যে অনেক ধরনের মানুষ, অচেনা মানুষ, আর দোকানগুলো বেশ আনকমন। তো মানুষ বড় বড় পোশাক পরা, এবং বেশ দাড়ি, এবং প্রায় তিনি পুরোপুরি একটা অন্য বাজারে চলে আসছেন, তিনি বলতেছিলেন আমাকে তখন। তো এইখানে তাকে তখন নিয়ে গেলেন একটা মিষ্টির দোকানে, এবং মিষ্টির দোকানে বসে তাকে মিষ্টি খাওয়ালেন। তো তিনি বললেন কি মিষ্টিটার স্বাদটা এমন যে তিনি কখনো সেরকম মিষ্টি খাননি, এবং খুব ভালো লাগলো, এবং তাকে বললেন যে তোমার যত মনে হয় তুমি খাও। তো তিনি খেলেন মিষ্টি, এবং তিনি এখনো বলেন যে সেই মিষ্টির স্বাদ নাকি তিনি এখনো অনুভব করেন। তো খাওয়াইলেন এবং মুরব্বী তাকে নিয়ে ঘুরলেন, বাজারটা দেখালেন, এবং তিনি পুরোপুরি সেই বাজারটা একেবারে অপরিচিত বাজার, যে বাজারে তিনি কখনোই আসেননি। তো তিনি তখন বললেন কাকা এটা তো আমাদের বাজার না। তো তিনি বললেন যে না, এটা তোমাদের বাজার না, এটা আমাদের বাজার। তো এটা আমাদের বাজার, এখানে আমরা আসি, এখানে আমরা ঘুরি, এখানে আমরা খাই। তো তিনি দেখলেন যে যারা যারা এখানে ছিল তাদের অনেকের ফেস তিনি তেমন দেখতে পাচ্ছিলেন না, বড় বড় জুব্বা এবং মুখটা এরকম ঢাকা। তবে কিছু কিছু মানুষের কিছু কিছু ফেস তিনি দেখলেন প্রায় অবয়বটা মানুষের মতো দেখলেন, হয়তোবা তার চোখকে সেভাবেই করে রাখা হয়েছে বিধায় তিনি সেরকম দেখছেন, এটা আমার মনে হয় আর কি। তো তিনি
তাকে ঘুরিয়ে ফিরিয়ে অনেক জায়গা দিয়ে ঘুরে ফিরে আসলেন এবং লাস্টে যখন প্রায় বিকাল হয়ে গেল, তো বিকেল হয়ে যাওয়ার পরে তার বাড়ির লোকজনরা দুপুরে যখন বাড়ি আসেনি খেতে, তো সেক্ষেত্রে তার বাড়ির লোকজন সবাই তাকে খোঁজাখুঁজির জন্য এদিক সেদিকে দৌড়ঝাঁপ শুরু করে দিল। তাকে কোথাও পাওয়া গেল না। বাজারে আসলো, তো বাজারে যখন তার এক আত্মীয় গেল, তো তখন তারা বললো হ্যাঁ ওরে তো আমি দেখছি, ও তো বাড়ি ফিরে গেছে, বাজারে আমি দেখছি ও ঘুরতে এবং চলে গেছে বাড়িতে, এরকম আর কি। তবে আমি তো সেটা দেখছি দুপুরের দিকে আর কি। তো আর কিছু তাদের মাথার ভিতরে অন্যরকম একটা জিনিস খেললো। তারা সেই হাওর বিল এবং আপনার পুকুর টুকুর সব আশপাশ খুঁজলো, কিন্তু তাকে কোথাও পেল না। তো সেক্ষেত্রে না পাওয়ার কারণ বাড়িতে সবাই ভিড়, মানুষের অনেক খোঁজাখুঁজি, না পাওয়ার তার মাও খুব মারাত্মক টেনশনের মধ্যে পড়ে গেল এবং কান্নাকাটি শুরু করে দিল, এরকম অবস্থা। তো সেক্ষেত্রে সেই অবস্থায় সে আফজল ভাই তিনি বললেন আর কি, তিনি যখন বিকেল হলো অনেক সময় হলো, তখন কাকাকে বললেন যে আমি বাড়ি যাব, আমি আমার মার কাছে যাব। তো তখন ওই চাচা বললেন যে তুমি যদি চাও তুমি আমাদের সাথে থেকে যেতে পারো, তুমি সুন্দরভাবে থাকবে, খাবে, তোমার কোনো সমস্যা হবে না, তুমি কোনো সমস্যা হবে না, যদি তুমি চাও তুমি আমাদের সাথে থেকে যেতে পারো। তো তখন আফজল ভাই রাজি হলেন না। তখন তিনি বললেন যে না, আমি আমার মার কাছে যাব, আপনি আমাকে আমার মার কাছে দিয়ে আসেন। তো তখন যখন কোনোভাবেই আফজল ভাইকে রাজি করাতে পারলেন না, তখন তাকে আপনার প্রায় বিকেলে সন্ধ্যার আগে তাকে আবার হাত ধরে নিয়ে একটা অচেনা রাস্তা দিয়ে এনে সেই তাল গাছের উপরে তাকে রেখে দিয়ে গেলেন। তো যখন তাল গাছের উপরে রাখলেন সে টের পেল। তাকে বললেন কিন্তু তুমি এখানে বসে থাকো, আফজল ভাইকে তাকে বললেন যে তুমি এখানে বসে থাকো, সমস্যা নেই, তোমার আত্মীয় স্বজনরা আসতেছে, তারা তোমাকে নিয়ে যাবে, তুমি কোনো চিন্তা করবে না। তো তখন ও যেখানে বসলো সেটা সে সময়টা তার কাছে তাল গাছ মনে হয়নি। যখন মুরব্বী চলে গেল তখন হয়তো বা তার সেন্স ফিরলো, বা সে দেখলো সে একটা তাল গাছের উপরে বসা এবং সে ওইখান থেকে কান্নাকাটি চিল্লাচিল্লি শুরু করে গেছে। তো নিচের থেকে এক লোক যখন যাচ্ছিলেন তখন এই আওয়াজ শুনে তিনি দেখেন যে উপরে একটা বাচ্চা বসে আছে। তো মানুষ আশেপাশে লোকজনকে ডাক দিয়ে তাল গাছের উপর থেকে তাকে নামিয়ে তারপরে তাকে বাসায় নিয়ে যাওয়া হলো। বাসায় নিয়ে যাওয়ার পরে তার মা তো তাকে দেখে খুব একটা বিশাল দুশ্চিন্তা মুক্ত হলো। তাকে পানি খাওয়ানো হলো, গরম পানি, সেই হ্যাঁ তেন অনেক কিছু করা হলো। পরের দিন সকালে তাকে ফকিরের কাছে নিয়ে যাওয়া হলো। তো ফকির যেটা বললো যে তাকে একটা ভালো জিন নিয়ে গিয়েছিল এবং তাকে রেখে দিতে চাইছিল। যদি সে বলতো হ্যাঁ আমি থাকবো, তাহলে হয়তো আপনারা তাকে পেতেন না। যেহেতু সে চলে আসার জন্য বায়না ধরছিল, বিধায় তাকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে জিনটা ভালো ছিল বিধায় আপনি আপনার সন্তানকে ফেরত পেয়েছেন। যাই হোক, অতএব আশা করি আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তবে ওকে একটু চোখে রাখবেন, কখনো একা ছাড়বেন না। তো এরকম কথা বললো, তাকে একটু পানি ভরা দিল এবং পানি ভরা খেলেন এবং বাসায় তখন থেকে তাকে সবাই একটু চোখে রাখতো। তো এই হচ্ছে আমার ঘটনা রাসেল ভাই। এটাই আমি তার মাধ্যমে শুনেছি এবং আমার কাছে মনে হয়েছে ঘটনাটি শেয়ার করার মতো, তাই আপনার কাছে শেয়ার করলাম। যদি ভালো লাগে আপনি শেয়ার করবেন। আর ভূত.com কে আমার শুভেচ্ছা এবং এর সঙ্গে আছি এবং আমরা সবসময় থাকবো। আশা করি ভূত FM সবসময় চলমান থাকবে, কখনোই বন্ধ হবে না। এই প্রত্যাশা নিয়ে আমি শেষ করছি। আমি শরীফুল ইসলাম DM, ইটালির অস্ট্রিয়া থেকে। আমার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ, থানাপাড়া। ওকে, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন রাসেল ভাই? আশা করি আপনি ভালো আছেন, ভালো দলে আছেন। রাসেল ভাই, আমি অন্তর, বাসা জামালপুর, পড়াশোনা করছি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, বেগম বিশ্ববিদ্যালয় রংপুরে। রাসেল ভাই, আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব সেটি জামালপুর একটি ঘটনা এবং ঘটনাটি শুনেছি আমি আমার মায়ের কাছ থেকে। তো রাসেল ভাই, দেরি না করে সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। রাসেল ভাই, ঘটনাটি ঘটেছিল আজ থেকে ঠিক
12 বছর আগে, এবং ঘটনাটা শুরুটা হয়েছিল আজ থেকে ঠিক 20 বছর আগে। যে ঘটনাটি বলবো সেটা একটি অলৌকিক ঘটনা, যার সাক্ষী যেখানে ঘটেছে সেই গ্রামের সকলে। রাসেল ভাই, ঘটনাটি মূলত জিন সম্প্রদায়কে নিয়ে একটি ঘটনা। সেই জিন সম্প্রদায় কিন্তু রাসেল ভাই লক্ষ্য করবেন যে মানুষের মতো তারাও কিন্তু আল্লাহর তাআলার ইবাদত করে। তো একটা জিন সম্প্রদায়ের একজন পীর ছিল, সেই পীরটার নাম ছিল খস পীর। সেই খস পীরের ঘটনা আজকে শেয়ার করছি। রাসেল ভাই, ঘটনাটি বলতে গেলে প্রথমে আমাকে একটা ধাপ বলতে হবে, তারপর আমাকে আরেকটা ধাপে যেতে হবে। প্রথমে ঘটনাটা আসলে কিভাবে শুরু? রাসেল ভাই, লক্ষ্য করবেন একটা অজপাড়া গায়ে গ্রামে পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদটা গিয়েছে। তো সেই নদে যখন পানি শুকিয়ে যায় তখন মানে ছোট ছোট ছেলে মেয়েরা কিন্তু সেখানে গোসল করতে যায়, সুযোগ পেলে আমরাও যাই। তো সেই অল্প পানিতে কিছু ছেলে মেয়ে গোসল করতে গিয়েছে, তারা গোসল করছে। তো হঠাৎ একদিন প্রতিদিনের মতো তারাও গোসল করতে গিয়েছে, আবার সেই এলাকার কিছু ছেলে মেয়ে। তো হঠাৎ একটা আচমকা ঢেউ, ভাই মানে একদম অল্প পানি যদি ঢেউ আসে আপনার সর্বোচ্চ হলে কোমর পর্যন্ত আসতে পারে, তো একটা আচমকা ঢেউ সকলের উপরে চলে আসে। চলে আসার পর যখন ঢেউটা চলে যায়, দেখে একটা মেয়ের মিসি, একটা ছোট মেয়েকে পাওয়া যাচ্ছে না। তো অনেক গুরুতর একটা অবস্থা তৈরি হয়ে যায়। মানুষের চিল্লাচিল্লিতে অনেকে চলে আসে, অনেক খোঁজাখুঁজি করে। রাসেল ভাই, দুধ দিয়ে খোঁজার মতো কিছু পাওয়া যাচ্ছিল না। তো পাশেই ছিল রাসেল ভাই একটা দৌটা হচ্ছে রাসেল ভাই গ্রামের ভাষায় তাকে বলা হয় হচ্ছে নদীর পানি যেখানে সে ঘুরপাক খায় একটা কোনায়, এবং সেই দৌটা অনেক সময় এত পরিমাণ গর্ত হয় যে অনেকটা সাগরের কোন একটা তলদেশে সমান হতে পারে। অনেক দৌড় আছে যে তল খুঁজে পাওয়া যায় না, এমন কথা আমরা অনেক সময় শুনে থাকি। তো দৌড়টা অনেক দূরে ছিল, তো সবাই অনেক খোঁজাখুঁজি করলো, ডুবুরি আসলো, ডুবুরি দৌড়তে গেল, কিন্তু সেই মেয়েকে আর খুঁজে পাওয়া গেল না। কিভাবে কেটে গেল দীর্ঘ 7টা বছর। 7 বছর পর বা তারও বেশি হতে পারে যে সবাই ভুলে গিয়েছিল সেই ঘটনাটা। তো সেই গ্রামে বাস করতে একটা বালক, সে তখন যৌবন পার হয়ে প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে। তো তার একটা সমস্যা ছিল যে সে হাঁটতে পারত না, তার 2টি পায়ে জন্ম থেকে পঙ্গু, এবং সে উপার্জন করতে পারত না, তাই তাকে অনেক কষ্টে জীবনযাপন করতে হতো। সে ভিক্ষাবৃত্তি করত, লোকেদের দ্বারে দ্বারে যেত। তাছাড়া তার মনে অনেক কষ্ট ছিল, সে আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ জানাতো যে সে কি পাপ করেছিল জীবনে, তার জীবনে এত কষ্ট কেন। আমি জানি না উপর আল্লাহ শুনে ফেলেছে কিনা। তো হঠাৎ একদিন রাতে সে স্বপ্নে স্বপ্নে কি একজন তাকে বলছে, তুই আমার কাছে আয়, তার সব কষ্ট দুঃখ দূর হয়ে যাবে। প্রথম দিন সে পাত্তা যায় না, তারপর দ্বিতীয় দিন সে আবার স্বপ্ন দেখে, তুই আমার কাছে আয়, তোর জীবনের যত কষ্ট দুঃখ আছে সব দূর হয়ে যাবে। তো সে হুজুরের কাছে যায়। হুজুর বলে, হয়তোবা আপনি খুব বেশি আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছেন, হয়তোবা আপনার কোন একটা অলৌকিক শক্তি আপনাকে ডাকছে, নয়তোবা আপনি যেটা ভাবছেন সবসময় সেটাই আপনি রাতে স্বপ্ন দেখছেন। তো আরো কিছুদিন চলে যাওয়ার পর হঠাৎ একদিন সে নূরের মতো সুন্দর একটা বৃদ্ধ লোককে দেখতে পায় তার স্বপ্নে। সে বৃদ্ধ লোকটি তাকে বলে, তুই আমার কাছে আয়, তার দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে। তো সে মানে তার মনে একটা বিশ্বাস তৈরি, হয়তোবা তার দুঃখ কষ্ট একসময় দূর হবে। তো হঠাৎ তিনি আরেকদিন রাতে আবার স্বপ্ন দেখেন, তাকে বলা হয় যে এই দৌড়টার কাছে তুই আয়, এই দৌড়ের কাছে এসে তুই একটা ডুব দিবি, ফজরের নামাজের ঠিক আগ মুহূর্তে তুই একটা ডুব দিবি, ডুব দিলেই তুই আমার কাছে আসতে পারবি, তুই আমার কাছে আয়। তো তার মনে ভয়ও কাজ করে, সেই দৌড়টা খুব খারাপ ছিল, সেখানে কেউ পড়ে গেলে মানে তার বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ। তো আসলে জীবনের প্রতি তার একটা বিতৃষ্ণা চলে আসছিল সেই বালকটার। তো সে
সবকিছু ছেড়ে দিয়ে, সে তার জীবনের মায়া ছেড়ে দিয়ে সে একদিন গভীর রাতে উঠে ফজল নামাজের আগ দিয়ে সে দৌড়ের কাছে আসে, এসে একটা দুধ দেয়। সে ভাবছে সে মারা যাবে, সে দুধ দেওয়ার সাথে সাথে মানে সে আমাদেরকে যেভাবে বলেছিল, আমরা যেভাবে শুনেছি, সে বললো যে সে দুধ দেওয়ার সাথে সাথে সে একটা প্রাসাদের সামনে চলে আসে। এত সুন্দর প্রাসাদ যেটা সে সিনেমাতেও কখনো দেখেনি। সে প্রাসাদের সামনে দাঁড়িয়ে থাকে, সে প্রাসাদের দিকে হেঁটে যায়, সে দরজার কাছে যাওয়ার সাথে সাথে দরজাটা অটোমেটিকলি খুলে যায়। এবং রাসূলুল্লাহ বিশ্বাস করবেন না, এত পরিমাণ সোনাদানায় ভরপুর ছিল প্রাসাদটা যে সে জীবনে কখনো দেখেনি। সে হামাগুড়ি দিয়ে সে প্রাসাদের ভিতরে প্রবেশ করার পর সে একটা ময়দানে চলে আসে। অনেকটা রাজারা, আমরা সিনেমায় দেখেছি রাজারা যেভাবে বসে থাকেন, তার মন্ত্রী বর্গ যেভাবে বসে থাকেন, ঠিক সেরকম একটা ময়দানে এসে দেখেন যে সিংহাসনে একটা সেই বৃদ্ধ লোকটা বসে আছে, তাকে সে স্বপ্ন দেখেছিল। সে বৃদ্ধ লোকটা তাকে জিজ্ঞেস করে, তোকে আমি অনেকদিন আগে দেখেছিলাম, তুই এত দেরি করলি কেন? ভাই সে কি বলবে, সে বালকটা কি বলবে, সে হতভম্ব হয়ে যায়, তার মুখে কোনো কথা নেই। সে বললো যে তুই কি চাস আমার কাছে? এই যে সোনাদানা দেখতে পাচ্ছিস, সেই সোনাদানাটা সব তোর, তুই নিয়ে যা যতটুকু পারিস। কিন্তু রাসেল ভাই আসলে মানুষের যদি মানে মন থেকে কোনো আকাঙ্ক্ষা থাকে যে আমার এটা দরকার, তখন লোভ লালসাও কিন্তু তাকে গ্রাস করতে পারে না। সে বালকটিকেও পারেনি। সে বালকটি বললো, না, আপনি আমার পা দুটো ঠিক করে দেন, আমি স্বাভাবিক মানুষের মতো হাঁটতে চাই। তো রাসেল ভাই, তো সেই জিনটি বললো যে খসপির যাকে বলা হয়, তো সেই খসপির তাকে বললো যে ঠিক আছে, তোর পা দুটো আমি ঠিক করে দিচ্ছি, তোকে আমাকে একটা কথা দিতে হবে। বলে, কি কথা? তোকে আমি স্বাবলম্বী করে দিব, তোকে ধন দৌলত দিব, তোর কথা আমার ভালো লেগেছে, তুই মানুষের কোনো ক্ষতি করতে পারবি না এবং সুস্থ স্বাভাবিক ভাবে ইমানের সহিত চলাফেরা করবি। তো সে রাজি হয়। রাজি হওয়ার পর সে যখন তাকে কিছু ধন দৌলত দেওয়া হবে, তো সে ভিতর থেকে বৌমা বলে ডাকবে, বৌমা তাকে কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে দাও। তো সেই মেয়েটা যখন ভিতর থেকে আসে, আসল ভাই অবাক হয়ে যায় যে সেই মেয়েটা যে নদীর ধারে হারিয়ে গিয়েছিল, যে মেয়েটা, সেই মেয়েটা এসে তাকে স্বর্ণ মুদ্রা দেয় এবং মেয়েটাকে দেখে সে চিনে ফেলে। সে তাকে নাম ধরে ডাকে, মেয়েটা সাড়া দেয়। সাড়া দেওয়ার পর সেই জিনটা বলে যে হ্যাঁ, তুই তাকে চিনতে পেরেছিস, ভালো করেছিস। আসলে ওই মেয়েটাকে আমার ছেলে খুব পছন্দ করেছিল, তাই তাকে আমি নিয়ে চলে এসেছি এবং আমার ছেলের সাথে বিবাহ দিয়েছি। তুই যে ভালো হয়ে যা, তুই যখন ফিরে যাবি গিয়ে তার পরিবারকে বলবি যে তার মেয়েটা ভালো আছে। বিশ্বাস করেন রাসেল ভাই, সে যখন মানে হঠাৎ করে দেখে যে সে তাকে বলা হয়তো চোখ বন্ধ কর, সে চোখ বন্ধ করার সাথে সাথে দেখে সে পানির ভিতর এবং সে তার উপরে চলে এসেছে পানির। সে পানির উপরে আসে। উপরে আসার পর যখন সে উঠার চেষ্টা করে, দেখে তার পা একদম ঠিক। সে বিশ্বাস করতে পারছিল না। সে সেখান থেকে উঠে ভিজা শরীরে সে হেঁটে বাসায় আসে। বাসার সবগুলো লোক দেখে অবাক যে কিভাবে সম্ভব, এবং তার সাথে অনেক স্বর্ণ মুদ্রা। এবং রাসূল ভাই মানে পুরো গ্রামবাসী সবাই চলে যায় তার কাছে যে কিভাবে সম্ভব হলো, তোমার পা কিভাবে ঠিক হলো। তখন সবার কাছে সেই ঘটনাটি শেয়ার করে এবং আজকে সে স্বাবলম্বী, সৎ, তার দিনটা খুব ভালো যাচ্ছে। তো এই ছিল আমার ঘটনা রাসূল ভাই। এই অলৌকিক ঘটনার সাক্ষী আমরা সবাই। আশা করি লিসনারদের ঘটনাটি ভালো লেগেছে। রাসূল ভাই যদি প্রচার করেন ভালো লাগবে, আর যদি আরো কোনো ঘটনা পাই অবশ্যই ইনশাআল্লাহ আপনাদেরকে পাঠাবো। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি জানি আপনি সবসময় ভালো দলে থাকেন। আমি মোহাম্মদ রাসেল বলছি। আমি ঢাকার জুরেন নিবাসী। বর্তমানে আমি সিঙ্গাপুর থাকি। তো লম্বা একটা সময় আপনাকে শুনছি আমি রাসেল ভাই। অ্যাকচুয়ালি আই হিউজ ফ্যান অফ ইয়োর স্যার। এগুলো বলে শেষ করা যাবে না। লম্বা একটা সময় কত অনুভূতি, কত ফিলিংস বলে বোঝানো যাবে না রাসেল ভাই। অনেক ভালোবাসি আপনার প্রোগ্রামগুলোকে। যা হোক, আমি আমার ঘটনা চলে যাচ্ছি। ঘটনাটা ঘটেছিল আমার ছোট ভাই রিশাদের সাথে। ঘটনার সালটা ছিল 2000 সাল। ঘটনাটা যে জায়গাটা কেন্দ্রিক সেটা ছোট্ট একটা বিবরণ দেওয়া দরকার।
তাহলে সকলের বুঝতে সুবিধা হবে। আমরা অনেকেই লক্ষ্য করব ঢাকা শহরে যে বাড়িগুলো আছে, ছোট্ট জায়গার ভিতরে বাড়ি, তারপরে বাড়ির বাউন্ডারি। তো অনেকেই লক্ষ্য করবেন যে বাড়ি থেকে বাড়ির বাউন্ডারির মাঝে ছোট্ট একটা জায়গা থাকে, যেখানে একজন কি সর্বোচ্চ দুজন যাতায়াত করতে পারে। অনেকে আছেন এই জায়গাটা ব্যবহার করেন, কিন্তু ম্যাক্সিমাম বাড়িতেই এই জায়গাটা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। তো আজ যে ঘটনা বলবো সেটা এরকম একটা পরিত্যক্ত জায়গা কেন্দ্রিক ঘটনা। প্রত্যেকবারের মতোই আমার ছোট ভাই এবং ওর ফ্রেন্ডরা হই হুল্লো করে পয়লা বৈশাখটা পার করছিল। সারাদিন খেলাধুলা নিয়ে ব্যস্ত, খেলতে খেলতে এক সময় বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা, কিন্তু ওদের খেলা শেষ হওয়ার কোনো নামই নেই। তো খেলার সুবাদে ওরা দুইজন সেই পরিত্যক্ত জায়গায় লুকায়। অনেক সময় লুকানো অবস্থা ছিল তারা সেখানে। ওরা তখনও জানতো না ওদের জন্য কি অপেক্ষা করছে ওই দিন। অনেক সময় লুকানোর পরে ওরা বের হওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই ওরা লক্ষ্য করে সেখানে থাকা একটি ছালার বস্তার দিকে। ছোট যে ছালার বস্তাগুলো আছে, তো ওরা ওটার দিকে তেমন একটা লক্ষ্য না করে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল। তো যখনই ওরা বের হলে হঠাৎ পিছের থেকে একটা শব্দ শোনা যায়। ও আমার ছোট ভাই পিছের দিকে তাকিয়ে ওর ফ্রেন্ডের দিকে দেখে যে ওর ফ্রেন্ড এক দৃষ্টিতে, এক ধ্যানমগ্ন অবস্থায় সে বস্তাটার দিকে দেখছে। তখন সেও সে বস্তাটার দিকে তাকায়। সে বস্তাটা দাঁড়া পড়ানো অবস্থায় ছিল এবং মাথাটা দড়িতে বাঁধা ছিল। কিন্তু হঠাৎ ওরা দেখতে পেল যে দড়িটা আপনা থেকেই খুলে যাচ্ছে। চারদিকে তখন এক স্তব্ধতা, নীরবতা বিরাজ করছে। ওরা দুজনেই ধ্যানমগ্ন অবস্থায় দেখছে যে কি ঘটছে। হঠাৎ করেই সব নীরবতা ভেঙে দিয়ে সেই বস্তার ভেতর থেকে একটা বাচ্চা বের হয়ে আসে, যার পুরোটা শরীর ছিল আগুনে ঝলসানো। ওইটা দেখার পর ওরা দুজন কি করবে কোনো কিছুই বুঝতে পারছিল না। কি করবে তখন? গলা দিয়ে সব বের হচ্ছিল না, চিৎকার করতে পারছিল না। আর যে জায়গাটা ওরা লুকিয়েছে সেখানে সচরাচর কেউ যায়ও না। ওরা তখন পাগল প্রায়, কি করবে, ওখান থেকে ছুটবে, পালাবে, দৌড়াবে, কি করবে বুঝতে পারছে না। কিন্তু অনবরত সে বাচ্চাটা কিন্তু হেসেই যাচ্ছে, হাসছে হাসছে, হাসি থামছে না বাচ্চাটার। তো ওখান থেকে দৌড়ে কোনো একটা ভাবে সেখান থেকে বের হয়ে যায়। কিন্তু বের হওয়ার পরও ওরা পিছন থেকে কিন্তু বাচ্চাটা হাসি শব্দ শুনতেই থাকে। ওরা এক দৌড়ে বাড়িতে চলে যায়, কিন্তু কাউকে কিছুই বলে না এই ঘটনাটা সম্বন্ধে। এক সপ্তাহ পর্যন্ত ওরা অসুস্থ থাকে, দুইজনই অনেক অসুস্থ থাকে। তো এক সপ্তাহ পরে যখন সুস্থ হয়ে যায় তখন ওরা এই বিষয়টা সকলের কাছে জানতে চায়। তখন ওরা জানতে পারে যে ওরা শুধু একলা দেখেনি জিনিসটা, অনেকেই দেখেছে এই ঝলসানো ছোট বাচ্চাটাকে। অনেকে বলেছে যে এই জায়গাটা অনেক খারাপ একটা জায়গা, সচরাচর ওখানে কেউ যায় না, তোমরা কেন গিয়েছিলে? তো যাই হোক, ওরা মনে করেছিল যে ঘটনা যা ঘটা সেটা ঘটে গেছে, নতুন করে আর কোনো কিছুই ঘটবে না। কিন্তু না, ওটা তাদের ভুল ছিল। ঘটনা এখনো কিছু বাকি ছিল ঘটার। তো দেখতে দেখতে লম্বা একটা সময় পার হয়ে যায়, ওর এসএসসি এক্সামের সময় চলে আসে। তো এসএসসি এক্সামের সময় যখন ওরা সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো, সেই সুবাদে আমার ছোট ভাই রিশাদ এবং ওর একটা ক্লোজ ফ্রেন্ড ছিল ইমরান, ও আমাদের বাড়িতেই থাকতো তখন, এবং এর সাথে দুজন পড়াশোনা করতো অনেক রাত পর্যন্ত। ম্যাক্সিমাম দিনই ওরা প্রায় রাতে 2টা-3টা পর্যন্ত পড়াশোনা করতো, তারপরে শুয়ে পড়তো। তখন যেদিন ঘটনাটা ঘটে ওই দিন বাড়িতে শুধু ছিল মা, ও, ওর ফ্রেন্ড আর আমাদের পোষা বিড়াল। প্রতিদিনকার মতো ওই দিনও তারা পড়াশোনা করছিল। রাত তখন আনুমানিক 2:30 কি 3টা বাজে যখন ঘটনা ঘটে। হঠাৎ বাড়ির বাহিরে বাতাস বইতে শুরু করে। ওরা চিন্তা করে যে অনেক পর্যন্ত পড়াশোনা করলাম, মাইন্ড ফ্রেশ করি, চল বারান্দায় যাই, একটু দাঁড়াই। তো যেই কথা সেই কাজ, ওরা দুজনই বারান্দায় গেল। যাওয়ার পরে হঠাৎ ওরা খেয়াল করলো, আমাদের আরেকটা বিষয় বলে রাখা দরকার, ও যে রুমটা ছিল সেটা বারান্দা সংযুক্ত ছিল, এবং সে তার বারান্দাটার থেকে পাশের বাড়ির যে ছাদটা ছিল সেটা ছিল মাত্র 7 থেকে 8 ইঞ্চি, মানে হাতেই ধরা যায় বাড়ির ছাদ। তো দুজন যখন বারান্দায় দাঁড়ালো তখন দেখলো যে আমাদের যে বিড়ালটা আছে ওটা ছুটতে ছুটতে সেই ছাদ হয়ে আমাদের ব্যালকনিতে এসে পড়লো। রিশাদ তখন বিড়ালটাকে কোলে নিল এবং দেখলো বিড়ালটা অনেক ভীতু এবং সবকিছু থেকে কেমন যেন ভয় পাচ্ছে।
ওরা কোনো কিছু চিন্তা না করে ও ওর ফ্রেন্ড ও বিড়ালটাকে কোলে করে নিয়ে রুমে চলে আসলো। হঠাৎ পিছন থেকে একটা আওয়াজ শোনা গেল, খসখস খসখস এরকম একটা আওয়াজ হচ্ছে, অনেক লাউড। তো ও আবার কি মনে করে বারান্দায় শব্দ কোথেকে আসে সেটা দেখার জন্য আবার বারান্দায় চলে গেল। তখনই আমার মনে থাকা যে বিড়ালটা আছে ভয়ঙ্কর একটা আওয়াজ করলো, ভয় পেয়ে ও কোথা থেকে ফাঁল দিয়ে এক লাফে ঘরে চলে গেল, জানি না কি কারণে। তো পিছনে তাকিয়ে দেখে ওর ফ্রেন্ডটাও ঘরের সামনে দাঁড়িয়ে আছে। তো ওরা ভালো করে লক্ষ্য করে দেখলো ছাদের উপরে, সেই অন্ধকার ছাদের উপরে সেই জলছানো বাচ্চাটা এক জায়গায় স্থির দাঁড়িয়ে আছে। ওরা প্রথমে ঠিক লক্ষ্য করতে পারলো না, তারপর দেখলো হঠাৎ করে ছেলেটা লাটিমের মতো ঘোরা শুরু করলো। লাটিমের মতো ঘুরছে, তখন এক জায়গায় স্থির থেকে না, লাটিমের মতো ঘুরছে কিন্তু সার্কেল করে ঘুরছে, সামনে পিছিয়ে চারদিকে রাউন্ড করে, মানে সার্কেলের মতো ঘুরছে, লাটিমের মতো ঘুরে অবস্থায় সার্কেলের মতো ঘুরছে। এটা দেখার পরে পিছন থেকে আরেক আওয়াজ, নিশাদ ঘুরে তাকিয়ে দেখলো যে পিছনে কি হচ্ছে। সে দেখলো যে ইমরান দৌড় দেওয়ার সময় হয়তো বা গেটের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছে। সে আবার সামনের দিকে তাকিয়ে দেখলো যে ছাদটা পুরো খালি, কিছুই নেই। সে তখন এক চিৎকার দিয়ে সোজা মার রুমে চলে গেল। ঘটনাগুলো সবকিছু মাকে বললো, আগে যা ঘটেছিল, আজকের ঘটনা, এর মাঝখানে অনেক ছোটখাটো ঘটনা ঘটেছিল, এগুলো সব বলবো। মা অবশ্য জানতো এবারের সম্বন্ধে, আমাদের এখানে অনেকেই জানে এবারের সম্বন্ধে। তারপর মা কিছু আর বললো না, সে রাতে অনেক দোয়া দোয়া পড়ার পর তাদের ফটো দিয়ে একসাথে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে মা এলাকায় যে আমাদের এখানে একটা বুজুর্গ ব্যক্তি ছিল, তার সাথে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করে। তো তাকে অনেক জিজ্ঞাসা করার পরেও না, সে কিছু বলতে চাচ্ছিল না যে কি কেন আসলে কোথেকে আসছে, এটা কিছু বলতে চায়নি। শুধু একটু কি বলেছে, যত তাড়াতাড়ি পারো এলাকাটা চেঞ্জ কর, যত তাড়াতাড়ি পারো এলাকাটা চেঞ্জ কর, এই তার শেষ কথা। মা অনেক চেষ্টা করেছে যে ঘটনাটা জানতে, কি সমস্যা, কি কারণে এটা দেখতে পাচ্ছে বা কি কারণে এরকম দেখা যাচ্ছে, সে কিছু বলেনি। তো মাও আর তাকে জোর করেনি জানার জন্য। তো এর কিছুদিন পরে আমরা এলাকাটা চেঞ্জ করি। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই, জানি না কত গুছিয়ে বলতে পেরেছি। লং লাইফ বিদ্যুৎ.com। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম রাসেল ভাই। Spirit. যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। ওয়ালাইকুম সালাম। আপনি সর্বদা ভালোর দলেই থাকেন, তো আপনাকে আমি জিজ্ঞেস করলাম কারণ মানুষের শারীরিক অবস্থা সবসময় সমান থাকে না। যদিও ভূত.com-এর শ্রোতাদের ভালোবাসার কারণে, আল্লাহর দোয়ায় এবং আল্লাহর রহমতে আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমি আহমেদ মন্ডল, ইন্ডিয়া পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে বলছি। আমি ভূত.com-এর একজন অনিয়মিত শ্রোতা। কাজে ব্যস্ত থাকার কারণে ভূত.com লাইভ শুনতে পারি না, তবে যখনই সময় পাই স্বাধীন মিউজিকে গিয়ে ঘটনাগুলো শুনে আসি। সত্যি কথা বলতে আপনি কণ্ঠে একটা অসাধারণ সুর দিয়েছেন, যে সুরের মাধ্যমে ঘটনাগুলো শুনতে আমাদের অনেক বেশি ভালো লাগে। এর আগে আমি বেশ কয়েকটি ঘটনা ভূত.com-এ পাঠিয়েছিলাম সময় বের করে, তবে তার মধ্যে থেকে আপনি একটা ভালো ঘটনা প্রচার করে শুনিয়েছিলেন শ্রোতাদের, সেটা ছিল পরীদের দেশ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘটনাটি প্রচার করার জন্য। আপনার ভালোবাসা পেয়ে আমি আবার একটি ঘটনা লিখতে শুরু করেছি। যদি ঘটনাটি ভালো লাগে অবশ্যই শ্রোতাদের শোনাবেন, এবং এর মাঝে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ছোট ভাই হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বেশি কথা না বাড়িয়ে, শ্রোতাদের ধৈর্যের ভাত না ভেঙে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ভূত.com আমার জন্য একটি নেশা, যেটা প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে আমাকে শোনা লাগবে। এটা আমার এক ধরনের অভ্যাসে পরিণত হয়েছে। প্রতিদিন নয়, সেদিনও আমি ডিউটি শেষ করে এসে রুমে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, তার আগেই আমার মোবাইল ফোনটা হাতে নিলাম এবং প্রতিদিনের মতোই স্বাধীন মিউজিকটা অন করে ভূত.com-টা চালু করে নিলাম। বালিশটা ঠিক করার পরে বালিশের পাশে মোবাইলটা রাখলাম এবং নিজে ঘুমানোর প্রস্তুতি নিয়ে শুনতে শুরু করেছি। পাশে থেকে আমার কলিগ আমাকে বলছে, মানদা, আপনি প্রত্যেকদিন এই ঘটনাগুলো কি শোনেন? অতি ভালোবাসার সঙ্গে আমি উত্তর দিলাম, এটা ভূত.com, যেটা বাংলাদেশের স্বাধীন মিউজিক অ্যাপে প্রচারিত হয়, আর এটা আমার শুনতে খুবই ভালো লাগে। এর আমি অনেক বড় ভক্ত। তুমি যদি বাংলা ভাষা বুঝতে পারতে তাহলে তোমারও এই ঘটনাগুলো শুনলে অনেক ভালো লাগতো। আমার কলিগ ছিল জুম্মান খান, সে ছিল ইউপি মানে উত্তরপ্রদেশের বাসিন্দা।
তার মাতৃভাষা হিন্দি। আমি আমার কলিগকে জিজ্ঞেস করি, তুমি কি ভূতে বিশ্বাস করো? আমার কলিগের উত্তরটা শুনলে আপনিও একটু হাসবেন, কেন সে উত্তর দিয়েছিল সে ভূতে বিশ্বাস করে না, তবে তার একজন বন্ধুর সাথে অস্বাভাবিক একটা ঘটনা ঘটে গিয়েছিল, সে সেটা আমাকে জানায়। এই কথাটি শোনার পর আমি বিছানা থেকে উঠে বসলাম, মোবাইলটা হাতে নিয়ে ভূত.com শুনতে থাকা সেই ঘটনাটি স্টপ করলাম। আমি চুমনকে জিজ্ঞেস করলাম, কি ঘটনা ঘটেছিল তোমার বন্ধুর সঙ্গে? সে আমাকে উত্তর দিল, অন্যার লোক ছিল মনে হয়, আমি বিশ্বাস করি না। তবে আমিও নাছরবান্দা, ঘটনাটি শোনার জন্য তাকে খুবই জোরাজুরি করতে শুরু করলাম। অবশেষে সে রাজি হলো ঘটনাটি বলতে। তার ভাষায় সে যেভাবে শুনিয়েছিল আমি সেভাবে শ্রোতাদের বলার চেষ্টা করছি। আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি মাঝখানে যদি কোনো ভুল ত্রুটি হয়। এবার জন্য বলতে শুরু করলো। আমি ছুটিতে বাড়ি গিয়েছিলাম, বেশ ভালোই কাটছিল বাড়িতে। ঠিক সন্ধ্যার সময় বন্ধুদের সঙ্গে চা স্টলে দেখা করার কথা ছিল, ঠিক সেই মতোই দেখা করতে গিয়েছিলাম। অনেকদিন পর বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, অনেক কথা আর মজা আর হাসাহাসিও চলছিল। এর মাঝে আমার একজন বন্ধু আর একজন বন্ধুকে ঠাট্টা করে বলেছিল, তুই তো অনেক ভীতু, তোকে ভূত অনেক চালায়। এই কথা শোনার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বন্ধু? ওই বন্ধুটার নাম ছিল আরবাজ খান। সে একজন মুসলিম ধর্মবিশ্বাসী, ইসলামকে অনুসরণ করে, আর আমারও ধর্ম ইসলাম। ইসলাম পালন করি, আমাদের ইসলামের জিন পরির কথা উল্লেখ আছে, কিন্তু ভূত বলে কোনো কথার উল্লেখ নেই। আমি আরবাজকে বললাম, কি হয়েছে তোমার সঙ্গে? আরবাজ ঘটনাটি বলতে শুরু করলো। সময়টা শীতকাল, কয়েক মাস আগে শ্রাবণ মাসে পারিবারিকভাবে আমার ডিসিশন নেই খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে যাব, মাজার জিয়ারত করতে। যে কথা সেই কাজ। আমরা ডেট ঠিক করলাম। ডেটটি ছিল শ্রাবণ মাসের মাঝামাঝি সময়ে, দিনটি ছিল বৃহস্পতিবার। আমাদের এখান থেকে খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে যেতে সময় লাগে 12 ঘন্টা। তো ঠিক সেভাবেই আমরা একটি বাসের টিকিট করলাম। বাসের সময় ছিল সন্ধ্যার দিকে, আর আমরা কবর জিয়ারত করব শুক্রবারের দিন। বৃহস্পতিবার সন্ধ্যাবেলা গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছিল। প্রকৃতির এই নিয়ামতের মাঝেই আমরা সবাই বেরিয়ে পড়লাম কবর জিয়ারতের জন্য। পাশে বাসে উঠে বসলাম পরিবারের সবাই। বাসটি আজমির শরীফের দিকে রওনা দিল। সুন্দর ঠান্ডা পরিবেশ আর বাসের মধ্যে চলতে থাকা স্লো মোশনের মিউজিক শুনতে শুনতে ভালোই কাটছিল সময়। এবং যে কখন যে তন্দ্রাভাব চলে এসেছে, হঠাৎ আমার তন্দ্রাভাবটি ছুটে গেল বাসের ব্রেক কষার কারণে, এবং শব্দ শুনে বুঝতে পারছি না কি হয়েছে। পরবর্তীতে বাস থেকে নেমে দেখলাম বাসের টায়ার পাংচার হয়ে গেছে। বাসের কন্ট্রাক্টর আমাদেরকে জানিয়ে দিল 10 থেকে 20 মিনিট লাগবে টায়ারটা চেঞ্জ করতে। সময় মতো টায়ার চেঞ্জ করে আবারও গাড়িতে উঠে বসলাম। বাসটি আবার রওনা দিল আজমির শরীফের দিকে। এবার বসে থাকতে থাকতে কখন যেন প্রকৃতির ঠান্ডা হয়, আর সেই বাসে চলতে থাকা স্লো মোশনের মিউজিকে ঘুমিয়ে পড়েছি। এবার আমার ঘুমটা ভাঙলো কিছু মানুষের হই হুল্লোড়ের কারণে। আমি ভীম রেখে উঠে বসলাম। আমার মোবাইলটা পকেট থেকে বের করে সময় চেক করে দেখলাম রাত্রি 2:30 বাজে। আসলে বাসটি থেমেছিল সবাইকে চা খাওয়ানোর জন্য, ফ্রেশ হওয়ার জন্য। ঘুম থেকে উঠে অস্বস্তি বোধ হচ্ছিল আমার। আমি বুঝতেই পারলাম আমার পেটে অনেক চাপ পড়েছে। চাপের কারণে আমি কন্ট্রাক্টর ভাইকে জিজ্ঞেস করলাম, আমরা যে ধাবাটিতে দাঁড়িয়েছি এখানে কি কোনো টয়লেট আছে? তিনি জানালেন, এই ধাবায় টয়লেট নেই। আপনি যদি ফ্রেশ হতে চান তাহলে রাস্তার ধারে যে কোনো জঙ্গলে গিয়ে আপনাকে ফ্রেশ হয়ে আসতে হবে। অস্বস্তি বোধ হচ্ছিল, পেটে চাপ পড়ার কারণে কন্ট্রাক্টর ভাইয়ের কাছে আমি জল চাইলাম। তিনি আমাকে ডিকি থেকে 1 বোতল জল দিলেন। বাস থেকে নেমে আমি যেটা দেখলাম, পুরো রাস্তাটাই ফাঁকা, শুধু একটাই দোকান। সেখানে সবাই চা বিস্কিট খাচ্ছে যে যার মতো, এবং পার্সেল নিচ্ছে। আমার পরিবারে আমি বললাম ওদের যদি কিছু খাবার থাকে খেয়ে নিতে, যদি কেউ কিছু নেয়ার থাকে পার্সেল নিতে পারে। জলের বোতলটা নিয়ে আমি বাসের পিছন দিক দিয়ে জঙ্গলের দিকে এগোতে লাগলাম। অনেক ঝোপঝাড় কিছু দূর গিয়ে একটা ফাঁকা জায়গা দেখতে পেলাম। রাস্তার 2 ধারে মনে হচ্ছে পুকুরের মতো ক্যানেল কাটা হয়েছে। আমি পুকুরের ক্যানেলের পাশে দিয়ে চাষের জমিতে গিয়ে বসলাম। ঘুম থেকে উঠে একটু গরমের কারণে অস্বস্তি বোধ করছিলাম, কিন্তু এখানে এসে প্রকৃতির এই সুন্দর ঠান্ডা হাওয়ায় আমার মেজাজটা অনেক শান্ত মনে হচ্ছিল। হু হু করে বাতাস বইছিল চারিদিক দিয়ে। প্রায় 5-7 মিনিট আমি টয়লেট করতে বসে আছি। কিছুক্ষণ পর আমার মনে হলো আবহাওয়াটা কেমন যেন থমকে গেছে। প্রকৃতির সেই সুন্দর ঠান্ডা হাওয়াটা আর নেই। চারিদিকটা কেমন যেন থমথমে হয়ে গেছে। পরিবেশটা যেন শব্দহীন হয়ে পড়েছে। এই মাঝে আমি লক্ষ্য করলাম পাশের ঝোপঝাড় থেকে একটা খসখস আওয়াজ। আমি ভাবলাম হয়তো কোনো কুকুর শেয়াল হবে, কিন্তু আওয়াজটা বেড়েই চলল। আওয়াজটা থেমে গেল একটা সময়ে, কেন জানি না। আমার টয়লেটটা করতে সময় লাগছিল। আমি চাইছিলাম তাড়াতাড়ি টয়লেট ছেড়ে বাসে চলে যাই। তৎক্ষণাৎ আমি শুনতে পাই একটা করুণ সুরে বাচ্চা কান্না করছে। আমি ভাবলাম কান্নাটা
হয়তো ওই মাঝঝাড় থেকে আসছে, হয়তো বা কারো বাচ্চা ঘুম থেকে উঠে পড়েছে আর কান্না করছে। হ্যাঁ ঠিক, কান্নাটি বাসের দিক থেকে আসছে। এরপর আমি লক্ষ্য করলাম কান্নাটি যেন বাসের পেছন দিক থেকে দৌড়ে আমার সামনে ডান দিকে চলে গেল। মনে হচ্ছিল কেউ বাচ্চাটিকে নিয়ে দৌড়ে পালাচ্ছে। অতঃপর লক্ষ্য করলাম আমার ডান সাইডে জঙ্গলের মাঝখান দিয়ে ক্ষেতের জমিতে নেমেছে। আমি ভালো করে লক্ষ্য করতে চাইলাম, কিন্তু পুরো জমিটা জুড়ে শুধু বাচ্চার সেই কান্নার আওয়াজ। এরপর আমি পেছন দিক দিয়ে আবারও বাম সাইডের দিকে চলে যাই। এবার আমার শরীরের মাঝে একটু ভয়ের স্রোত বয়ে গেল। বাম পাশের হৃৎপিণ্ডে ধক ধক একটা কাঁপুনি উঠলো। আমি বুঝতে পারছি না কি করব। বাম সাইডে পেছনের দিকে তাকালাম ভয়ে ভয়ে, কিন্তু সেই দিক থেকে কেউ নেই। আমি তাড়াহুড়া করে টয়লেটটি শেষ করার জন্য ব্যস্ত হয়ে পড়ি। অতঃপর আমার কানে একটি গমরানো কুকুরের আওয়াজের মতো শব্দ হলো। এবার আমার মাথা কাজ করছে না, কি করব বুঝতে পারছি না। যা হয় হবে। আমি বাম সাইডে পেছনের দিকে তাকাতে যেটা দেখলাম, আমার শরীর যেন জমাট বেঁধে গেল। আমার নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারছি না। এই কিছুক্ষণ কয়েক সেকেন্ড আগেই আমি পুরো জায়গাটা দেখেছি। এখন আমার চোখের সামনে বিশাল লোমযুক্ত বড় একটি কুকুর, কালো রঙের লোম, সাধারণ কুকুরের থেকে অনেক বড়, এবং তার চোখ জলজল করছে। মনে হচ্ছে সে সারাদিন কিছু খায়নি, ক্ষুধার্ত, রাগান্বিত। আস্তে আস্তে বাম দিক থেকে রাস্তার দিকে আসতে শুরু করেছে। আমি অবশ হয়ে পড়েছি এবং তাকিয়েই আছি, কি করব কিছু মাথায় আসছে না। এই কি দেখছি আমি, হঠাৎ কুকুরটা গেগেটির মতো রং বদলাচ্ছে। এবার কুকুরটা আস্তে আস্তে একটা গরুর রূপ ধারণ করে, সাদা রঙের একটা গরু। আমি কিছুই বুঝতে পারছি না, ভাবতে পারছি না, চোখ বড় বড় করে দৃশ্যগুলো অনুভব করছি। গরুটি আস্তে আস্তে আমার সামনের দিকে আসে। আমি চাইছি তাড়াতাড়ি করে যেন ওখান থেকে উঠে আসতে পারি, কিন্তু আসল ঘটনাটি আমার জীবনে সব থেকে খারাপ মুহূর্ত, অস্বাভাবিক মায়াজাল ভৌতিক কাণ্ডটা ঘটে গেল। আমার চোখের সামনে গরুটি বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে থাকতে থাকতে একটি বৃদ্ধ মহিলা রূপে পরিণত হলো। তার চুলগুলো অনেক বড়, জটা বেঁধে আছে। তার মুখের আকৃতি ঠিক বুঝতে পারছি না। চোখগুলো রাগান্বিত লাল, বড় বড় আমার দিকে তাকিয়ে আছে। অতঃপর উচ্চ স্বরে একটা হাসি দিয়ে আমার কানে ভেসে আসলো, যা শুনে আমার পুরো দেহ অসাড় হয়ে আসলো। আমি এখান থেকে পালানোর চেষ্টা করছি, কিন্তু আমার শরীরে যেন সায় দিচ্ছে না। অট্টহাসি চলছেই এবং সেই সাথে ভেসে আস্তে আস্তে আমার দিকে আসছে সে। আমি কি করব ভেবে পাচ্ছি না। হাসির আওয়াজ যেন আমার কানের খুব কাছে, জোরে অনুভব করতে পারছি আমি। আমার যন্ত্রণা অনুভব করতে পারছি আমি। বৃদ্ধ মহিলাটি আমার দিকে ক্রমশ এগিয়ে আসছে। সে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু তার ভাষা আমি বুঝতে পারছি না। সে রেগে রেগে একই কথা বলার চেষ্টা করছে। আমার ভয়ের স্রোত বেড়েই চলেছে। আমি টয়লেট করা অবস্থায় আল্লাহর নাম নিয়ে যা মনে এসেছে পড়তে শুরু করেছি। পড়তে পড়তে আমি এখন সেন্সলেস হয়ে গেছি, আমি নিজেই জানি না। আমার ফিরতে দেরি হওয়ার কারণে আমার পরিবার দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়। অতঃপর কন্ট্রাক্টর পরিবারকে বলেন আমি টয়লেট করতে জঙ্গলের দিকে এসেছি। দেরি হওয়ার কারণে বাসের কন্ডাক্টর ভাই, আমার পরিবার একসঙ্গে আমাকে খুঁজতে আসেন এবং আমাকে অজ্ঞান অবস্থায় তারা পান। বাসে নিয়ে যান তারা আমাকে আমার পরিবারের কাছে। আমার অবস্থা দেখে সবাই দোয়া কালাম বলে ফু দেন। সারা রাত্রি আমার জ্ঞান ফেরেনি। সকালবেলা আজমির শরীফে বাস স্ট্যান্ডে পৌঁছানোর পর কিছুক্ষণ পর আমার জ্ঞান আসে। তারপর আমরা পরিবারের সবাই মিলে কবর জিয়ারত করে বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরে পরিবারের সবাই আমাকে জিজ্ঞেস করেছিল কি হয়েছিল। আমি তাদেরকে রাত্রের পুরো ঘটনাটি বলি। অতঃপর আমাদের গ্রামেরই মসজিদের মৌলানা সাহেবকে এই ঘটনাটি শেয়ার করি। ঘটনাটি তিনি শোনেন। আমি মৌলানা সাহেবকে জিজ্ঞেস করি এটা আমার সঙ্গে কেন হয়েছে। তিনি আমাকে বলেন তিনি তার জিনের সাথে কথা বলে তারপরে জানাবেন। 2 দিন পরে মৌলানা সাহেব আমাকে জানান আমরা যে ধাবার সামনে দাঁড়িয়েছিলাম ওই জায়গাটি খুব একটা ভালো জায়গা ছিল না। ওইখানে বাস করতো এক পিশাচিনী। সে সুযোগ পেলেই মানুষকে এভাবে ভয় দেখায় এবং মেরে ফেলারও চেষ্টা করে। তুমি বেঁচে গিয়েছো কারণ তুমি ভালো কিছু কাজ করতে যাচ্ছিলে। আল্লাহর অসীম রহমতে ওই চুড়েলের কাছ থেকে তুমি এই যাত্রায় বেঁচে গিয়েছো। তবে যিনি তোমাকে বাঁচিয়েছেন তিনি ভালো জিন ছিলেন। সেই রাস্তা দিয়ে যাচ্ছিলে তোমাকে বিপদে দেখে ওই পিশাচিনীর হাত থেকে তোমাকে রক্ষা করার জন্য। এই বলে মৌলানা সাহেব চলে যান। এই ছিল এরবাজ খানের জীবনে ঘটে যাওয়া একটি অস্বাভাবিক, মর্মান্তিক, হৃদয় কাঁপানো, লোমহর্ষক ভৌতিক ঘটনা। এই বলে জুম্মন আমার কলিগ ঘটনাটি শেষ করেন। রাসেল ভাই, আশা করছি শ্রোতাদের এই ঘটনাটি ভালো লেগেছে। বিশ্বাস করা আর না করাটা সম্পূর্ণ শ্রোতাদের উপরে ছেড়ে দিলাম। বেশ কয়েকটি ঘটনা আমার জানা আছে, সেগুলো আমার দাদার কাছ থেকে শুনেছি। সময়ের কারণে লিখে উঠতে পারছি না। দোয়া করবেন যদি সময় বের করতে পারি ভূত.com এর সাথে শেয়ার করব, শ্রোতাদের জন্য লিখে পাঠাবো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন এবং আহমেদ মহিনুল মন্ডল তারপর তার ফোন নাম্বারটি শেয়ার করেছেন। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে।
লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা অপেক্ষায় থাকবো আপনার ঘটনা পাওয়ার এবং আপনাদের কাছ থেকে ফিডব্যাক জানার, এবং আশা করব যে আমাদের ইমেল অ্যাড্রেস আপনাদের মনে আছে, তারপর আরেকবার মনে করে দিয়ে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে rasaltawaj@gmail.com। আপনারা ঘটনা পাঠান, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভূত.com শ্রোতা বন্ধুরা। আমি সাবরিনা, টরন্টো কানাডা থেকে। অনেক বছর ধরেই ভাবছি ভূত FM এ এসে আমার গল্পগুলো শেয়ার করব। আমার গল্পগুলো হচ্ছে আমার একান্তই আমার, সবই ভূতের বলবো না, জিন ধরে নিতে পারে। আমি ভূত আছে বিশ্বাস করি না, তারপরও ভয়ে ভয়ে কাটে আমার সব সারা দিন সারা রাত। আমি একা কখনো ঘুমোতে পারি না টিনেজ বয়স থেকে। আমার সাথে ভূতের ঘটনা অনেক, আমি একটা একটা করে শেয়ার করতে চাই। যদি রাসেল ভাই আপনি প্রচার করুন তাহলে আমি আরো বলবো। আমি খুব রিসেন্ট একটি ঘটনায় যাচ্ছি। সেটি হচ্ছে গত বছর কোরবানি ঈদের পরের দিন হঠাৎ রাস্তা ফাঁকা, আর হঠাৎই আমাদের ইচ্ছা হলো আচ্ছা আমরা একটু মহাস্থান করে বেরিয়ে আসি। তারপর যে ভাবা সেই কাজ, রাতে হুটহাট ডিসাইড হলো খুব আর্লি আমরা বেরিয়ে যাব, উইচ ইজ ফজরের আজানের পর। দেন আমরা ঘুম থেকে উঠে স্টার্ট করেছি, তখন আজান দিচ্ছে এরকম এক টাইমে। রাস্তায় কোনো গাড়ি ছিল না, ফাঁকাই বলা চলে। আশুলিয়া পর্যন্ত গিয়েছে, অলমোস্ট গাড়ি ছিলই না। হঠাৎ দু একটি গাড়ি হয়তো যাচ্ছে, এর মধ্যে আশুলিয়ার ওই যে সোজা রাস্তাটা চলে গেছে যমুনা ব্রিজে ওঠারও বেশ আগে, ওখানে একটা নির্জন রাস্তায় হঠাৎই আমার মনে হলো, হঠাৎ মানে কয়েক সেকেন্ডের মধ্যে আমি দেখলাম একটা খুব সাজগোজ করা মহিলা গাড়ির একেবারে কর্নারে। অথচ রাসেল ভাই গাড়ি যখন যে চালাচ্ছে ফাঁকা একটা রাস্তায়, কিন্তু অনেক দূর থেকে দেখা যায় যে গাড়ির সামনে কেউ আসছে বা পাশে কেউ দাঁড়াচ্ছে বা গাড়ির কাছাকাছি কেউ আসছে, সবই দেখা যায়, রাইট? আমরা 5 জন গাড়িতে ছিলাম, আমার হাজবেন্ড, আমার 2 ভাই, ভাইয়ের বউ এবং আমি। যাই হোক, ওরা 4 জন কিছুই দেখেনি। আমার হাজবেন্ড গাড়ি চালাচ্ছিল, পাশে আমার ভাই বসা। আমি দেখেছি গাড়ির কোনার মধ্যে মেয়েটা বাড়ি খেলো। মেয়েটা এত সাজগোজ করা, বেগুনি সুন্দর একটা শাড়ি পরা, চুল ছাড়া, হাতে অনেকগুলো চুড়ি পরা, বেশ সাজ করা, জুয়েলারি পরা। আমি ভাবছি এই সকালবেলা গাড়িতে, আমি এই করে বলতে পারছিলাম না কি হচ্ছে। হঠাৎই আমার ভাই বলল, আল্লাহ, একটা মহিলা তো গাড়ির সাইডে বাড়ি খেলো মনে হয়। গাড়িটা থামালাম, থামিয়ে দেখি বাড়ি তো খায়নি। গাড়ি যেখানে থামিয়েছি হঠাৎ দেখি কি সেই মেয়ে আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে নেচে নেচে চলে যাচ্ছে পিছনের রাস্তায়, মানে সোজা রাস্তাটা ধরে সে একেবারে রাস্তার মাঝখান ধরে হাঁটছে। সেই বেগুনি শাড়ির আঁচলটা উঠছে, হাত ঘুরিয়ে ঘুরিয়ে নাচছে আর তাকাচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে গাড়ির দিকে। যতবার আমরা তাকাই সে তাকায়। এরপরে হঠাৎই গাড়িতে উঠতে যাব, তখন দেখি যেই জায়গাটায় আমাদের গাড়ি দাঁড়ানো সেই জায়গায় ধরেন 6-7 জন লোক, একই রকম কাপড় পরা, একেবারে ধবধবে সাদা, একেবারে মার দেওয়া, মনে হচ্ছে এখনই আয়রন করে নিয়ে এসছে। আর সুন্দর টুপি পরা, বেশ ফর্সা, বেশ লম্বা। চেহারা কেন দেখিনি বা মনে করতে পারছি না, আমি জানি না, চেহারা দেখিনি বা মনে করতে পারছি না। একই জায়গায় দাঁড়িয়ে আছে, তারা কোন দিকে তাকিয়ে আছে বুঝতে পারছি না। তবে তাদের দাঁড়ানো আর ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে তারা কোনো ফিউনারেলে যাচ্ছে। আই মিন, আমার মনে হয় কারো জানাজা পড়তে যাচ্ছে বা কাউকে কবর দিয়ে ফিরছে, ঠিক জানি না। একই কাপড় পরা সবারই, একই রকমেরই দাঁড়ানো, শুধু কোন দিকে তাকিয়েছে তা তখন আমি বুঝিনি। আমি এখন যখন ভাবি তখন জানি না। তো এরপর আমরা বেশ অনেকক্ষণ দাঁড়াতে চাইলাম ওখানে, অনেকক্ষণ চিন্তা করলাম আমরা যাবো কিনা রাস্তাটা ধরে। আবার বললাম আচ্ছা না, যা হয়ে গেছে। তারপর তো আর কিছু দেখছি না। তারপর আমরা মহাস্থানগড় দেখি, ভালোভাবেই ফিরেছি। বাট ঘটনাটা আমাকে এখনো মাঝে মধ্যে ভাবায় যে কি ছিল
মেয়েটাই বা কে ছিল, এত সুন্দর। এখনো আমি চোখ বন্ধ করে এখনো যখন বলছি আপনাকে ঘটনাটা, আমি সেই বেগুনি কালার, সে অদ্ভুত সুন্দর বেগুনি, আর সে এত সুন্দর জুয়েলারি পরা, সে যে মেয়েটা আমি এখনো চোখ বন্ধ করলেই দেখি। তো আজকের মতন এই ছোট গল্পটাই ছিল আসিফ ভাই। আমি পরবর্তীতে আরো গল্প শোনাতে চাই, জিনের গল্প বলবো আমি। ভূত যেহেতু বিশ্বাস করি না, ভূত নেই, কোরআন শরীফে যেহেতু জিন আছে, জিনে বিশ্বাস করি। এই জিন সম্পর্কিত ঘটনা আমার জীবনে প্রচুর ঘটিয়ে চলেছে। কি অদ্ভুত ভাবে এইসব নিয়ে বেঁচে আছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, করোনার দিনে যত্ন নেবেন সবাই, দূর থেকে সবার জন্য শুভকামনা রইল। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে একটা ঘটনা প্লে করব। এই ঘটনার শিরোনামটা আমরা